হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারের প্রথম পর্বে। এই চ্যাপ্টারটা সেই এইচএসসি 21 ব্যাচ থেকে শুরু করে এইচএসসি 25 ব্যাচ পর্যন্ত কেউ কিন্তু পড়েনি, কারণ শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা ছিল না। এইচএসসি 26 ব্যাচ থেকে আবার এই চ্যাপ্টারটা পড়া শুরু হচ্ছে। বিন্যাস ও সমাবেশ অধ্যায়টা একটু অন্যান্য চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে একটু আলাদা বা ভিন্নধর্মী। কেন? দেখা যায় ম্যাথমেটিক্সের মেজরিটি চ্যাপ্টারে প্রথমে আমরা কিছু কনসেপ্ট বা থিওরি বুঝি, দেন টাইপ ভিত্তিকভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ম্যাথে কী হয়, স্টেপস থাকে কতগুলো, প্রত্যেকটা স্টেপে কনসেপ্ট বা ফর্মুলা অ্যাপ্লাই করে করে আমরা ম্যাথগুলো সলভ করি। এখানে ব্যতিক্রমটা হচ্ছে এরকম যে তুমি দেখবা কিছু কিছু ম্যাথ 1-2 লাইনে সলভ হয়ে যায়। তোমার অনেক বেশি স্টেপস যে আছে তেমন না, অনেক বেশি ফর্মুলা আছে তাও না। হ্যাঁ, অবভিয়াসলি কিছু বেসিক কোর কনসেপ্ট বা থিওরি তো অবশ্যই আছে, সেটা বুঝে নিয়ে তোমার জাস্ট লজিক্যাল থিঙ্কিংটা প্রয়োগ করতে হবে, তাহলেই দেখবা হয়ে যাবে। মানে কিছু কিছু ম্যাথ আসলেই জাস্ট 1 থেকে 2 লাইনের ব্যাপার। এখন যারা ওই যে স্পেসিফিক কিছু টাইপের ম্যাথ জাস্ট মনে রেখে দেয় বা মুখস্থ করে ফেলে যে এভাবেই করতে হবে, তাদের জন্য দেখা যাবে এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যে আমি যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিই বা আনকমন একটা ম্যাথ চলে আসলে তুমি হয়তো অ্যাপ্রোচ করতে পারবে না। বাট যারা আসলেই ওই থিঙ্কিংগুলো করবে, লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংগুলো যাদের মধ্যে তৈরি হবে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে, প্রত্যেকটা ম্যাথস নিয়ে, তাদের জন্য দেখবে এই চ্যাপ্টারটা একদম মানে ফেভারিট হয়ে যাবে। আসলে আমরা রেগুলার লাইফে কাউন্টিং করি না, এই পুরো চ্যাপ্টার কিন্তু গণনা বা কাউন্টিং নিয়েই। কাউন্টিং বা গণনা কিন্তু আলাদা করে শেখার কিছু নেই, এটা হিউম্যানের একটা কমন নেচার, আমরা দৈনন্দিন জীবনেও সেটা করি। সো সেটাই করতে হবে, জাস্ট আমরা একটু ফর্মালি নিয়ম ধরে ধরে বা কনসেপ্ট বুঝে বুঝে সেটা করব। বুঝতে পারছো? সো অনেক বেশি লেন্দি কোনো ম্যাথ হবে না, অনেক বেশি ফর্মুলাসও থাকবে না, জাস্ট ওই ক্রিটিক্যালও বলা যাবে না, লজিক্যাল থিঙ্কিংগুলো করতে হবে। বুঝছো? কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যদি এক শব্দে বলি। সো এই হলো আমাদের বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, যেহেতু মানে অনেক দিন পর এইচএসসি 26 ব্যাচ থেকে শুরু হচ্ছে। আর শুধু এইচএসসি লেভেল না, মানে যখন তুমি হায়ার স্টাডিসে যাবা, স্পেশালি ইঞ্জিনিয়ারিংয়ে, সরাসরি এই চ্যাপ্টারটা যে কোনো সাবজেক্টে যে কাজে লাগবে। যেমন আমি নিজে বুয়েটে সিএসসি পড়তেছি, আমাদের একদম প্রথম সেমিস্টারই একটা কোর্সে সরাসরি পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন লাগছে। বুঝছো? শুধু ইঞ্জিনিয়ারিংও না, ইভেন তুমি যখন পিওর সাবজেক্টগুলো নিয়ে পড়বা সায়েন্সের, সেখানেও এই চ্যাপ্টারটা কাজে লাগবে। সো বলা যায় যে এটা খুবই ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, তোমার হায়ার স্টাডিসেও এটা ইম্পর্টেন্ট। সো এখন থেকেই বেসিকটা স্ট্রং করে যেতে হবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করব। শুরুতেই এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি 2টা অংশ আছে। বুঝছো? শুনতেই নাম দেখে বুঝতে পারতেছো যে বিন্যাস ও সমাবেশ। সো চ্যাপ্টারটা আসলে 2টা সেগমেন্টে বিভক্ত। আমাদের 5.1-এ পুরোটা জুড়ে দেখবা বিন্যাস, আর 5.2-তে থাকে হচ্ছে সমাবেশ। সো প্রথম দিককার আমাদের সকল কথাবার্তা দেখবা বিন্যাস নিয়ে হবে, আর পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টারটা যে আমরা সমাবেশ নিয়ে পড়াশোনা করব। এন্ড দেখা যায় কি, শুরুতে শুধু বিন্যাস পড়তে পড়তে আমরা এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারা বা কানেকশন করতে পারা, এরা কিন্তু একে অন্যের সাথে রিলেটেড, আবার কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা করতে পারি না। এই জন্য আমি ইনিশিয়ালি একদম চ্যাপ্টারের শুরুতে বিন্যাস বা সমাবেশ কোনটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় এইটা দিয়ে শুরু করব। দেন ধীরে ধীরে আমরা বিন্যাসে শুধু ঢুকে যাব, পরবর্তীতে তো আমাদের সমাবেশটা আসবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করতেছি। দেখো, বিন্যাস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, খুবই সিম্পল একটা বিষয়। ফর এক্সাম্পল, আমি তোমাকে 3টা অক্ষর দিচ্ছি বা লেটার দিচ্ছি, কি কি? এক্স, ওয়াই আর হচ্ছে জেড। আমি বললাম তুমি এদের থেকে একটি করে অক্ষর নিবা, সরি, এদেরকে একবার করে নিবা, মানে রিপিট করবা না, একবার করে ব্যবহার করে 3 অক্ষরের শব্দ তৈরি করবা। তুমি কত ধরনের শব্দ তৈরি করতে পারো আমাকে দেখাও। তুমি কি করবা? শব্দ তৈরি করে করে কাউন্টিংটা করবা। তো আমরা চলো চেষ্টা করি। আমি নিতে পারি প্রথম পজিশনটায় এক্স রাখলাম, তারপরে আমি ওয়াই জেড দিতে পারি। এরপর ধরো আমি প্রথম পজিশনে এক্সকে ফিক্স রাখলাম, জেডকে ইন্টারচেঞ্জ করে দিলাম। একটা শব্দতে স্পেলিং বা বানান চেঞ্জ হয় কখন? যখন ওদের যে অক্ষরগুলো তারা স্থান অদল বদল করে, তখন তারা কিন্তু ভিন্নধর্মী দুইটা শব্দ হয়ে যায়, তাই না? এরপর আবার কি করতে পারি, তুমি ওয়াইকে প্রথম পজিশনে রাখলা, পরের পজিশনে ধরো এক্স জেড রাখলাম। এখন ওয়াইকে ফিক্স রেখে এখন চলো জেড আর এক্স লিখি, কারণ এদেরকে আমরা ইন্টারচেঞ্জ করলাম। আবার তুমি চাইলে জেডকে সামনে রাখতে পারো, দেন এক্স ওয়াই লিখলাম, পরে আবার তুমি এক্স ওয়াইকে ইন্টারচেঞ্জ করো ওয়াই আর এক্স। তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবা যে এই 3টা অক্ষরকে ব্যবহার করে তুমি এই 6টার বাহিরে আসলে অন্য কোনো শব্দ গঠন করতে পারবা না। তো তুমি দেখো, কাউন্ট করে দেখলা টোটাল 6 ধরনের বা 6টা উপায়ে শব্দ গঠন করতে পারতেছে। আমরা দেখো এখানে কি করছি, আমরা প্রথমে বর্ণ চুজ করছি, দেন শব্দ গঠন করে তাদেরকে সাজাইছি বিভিন্ন ক্রমে, অদল বদল করে, ওলট পালট করে,
তাই না? এটাই কিন্তু বিন্যাসের ধারণাটা, যে আমরা প্রথমে চয়েস করতেছি বা নিচ্ছি যে কাকে আমি সাজাবো। যেমন এখানে তো আমি সবাইকেই নিচ্ছি, সবাইকে নিয়ে দেন স্থান অদল বদল করে সাজাচ্ছি। এটাই বিন্যাসের প্রাথমিক যে ধারণাটা সেটা। এবার চলো একটু সমাবেশ দেখি। একটা মজাদার এক্সাম্পল নিচ্ছি আমি, দেখো যারা একটু স্পোর্টস ফলো করো তারা রিলেট করতে পারবা। ধরো আমাদের 3টা টিম আছে, ব্রাজিল, আর্জেন্টিনা আর হচ্ছে ফ্রান্স। তুমি এদের মধ্যে কয়টা ম্যাচ খেলাতে পারো যেন সবাই সবার সাথে খেলে একবার করে হলেও? একটা ম্যাচে কিন্তু 2টা টিমই খেলতে পারে, তাই না? 2টা টিম একে অন্যের বিপক্ষে খেলতে পারে। সো ফর এক্সাম্পল আমার একটা ম্যাচ হচ্ছে প্রথমে ব্রাজিল আর আর্জেন্টিনা। তো ধরো আমি নিচ্ছি প্রথম ম্যাচ হচ্ছে আমাদের ব্রাজিল ভার্সাস হচ্ছে আর্জেন্টিনা। আমি যেদিন রেকর্ড করতেছি আজকে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ গেল অলরেডি। আচ্ছা, আর্জেন্টিনা। দেন ধরো সেকেন্ড ম্যাচ হচ্ছে ব্রাজিলই থাকলো, বাট এবার ব্রাজিল আর্জেন্টিনার সাথে তো খেলে ফেলছে। সো ব্রাজিল এখন খেলবে হচ্ছে ফ্রান্সের সাথে, ব্রাজিল ভার্সেস হচ্ছে ফ্রান্স। দেন দেখো ফ্রান্স আর আর্জেন্টিনা এদের মধ্যে খেলা বাকি না। সো এরা আবার চাইলে নিজেদের মধ্যে খেলতে পারে, যে ফ্রান্স ভার্সেস হচ্ছে আর্জেন্টিনা। একটু খেয়াল করো, এই যে তিনটা ম্যাচ, এর বাহিরে কি আর কোনো ম্যাচের দরকার আছে যাতে সবাই সবার সাথে খেলবে? একটা টিম কিন্তু তার প্রতিপক্ষের সাথেই খেলতে পারে, নিজের সাথে তার খেলতে পারে না। তো 3জন টিম সর্বোচ্চ প্রতিজন 2টি করেই ম্যাচ খেলতে পারে, যেমন ব্রাজিল আর্জেন্টিনা আর ফ্রান্সের সাথে খেলতে পারে, একইভাবে বাকিরাও। তো দেখো এরকম করে আমরা 3টা ম্যাচই তৈরি করতে পারতেছি। এটাই হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ। তুমি বলতে পারো ভাইয়া এটার সাথে বিন্যাসের পার্থক্যটা কি হলো? এখানেও তো আমরা একে অন্যের সাথে সাজাইলাম। দেখো আমি যদি তোমাকে বলতাম আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, ক্রমটা উল্টিয়ে দিয়ে লিখতাম আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, এটা কি নতুন কোনো ম্যাচ হয়ে যেত? সেই একই ম্যাচ না? সো ওইটা নিলে কি অর্থবহ হয়? না। সো এটাই হচ্ছে সমাবেশ আর বিন্যাসের পার্থক্য। দেখো আমরা যখন এখানে শব্দ গঠন করছি প্রতিবারেই এক্স ওয়াই জেড আছে, কিন্তু তাদেরকে আমি জাস্ট অবস্থানটা অদল বদল করছি, তাদের ক্রমটা ভিন্নধর্মী করছি, তাতেই এরা আলাদা আলাদা শব্দ হয়ে গেছে। সো শব্দের বেলায় এই ক্রমটা ম্যাটার করে। বাট যখন আমি ম্যাচ খেলাচ্ছি, ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা যে কথা, আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা একই কথা। সো এখানে অবস্থান অদল বদল করে কোনো কাজ নেই আমাদের। সো সমাবেশের ক্ষেত্রে আমরা জাস্ট চুজ করি, চয়েস করি, তাদেরকে আর অদল বদল করি না, তাদের ক্রম পরিবর্তন করি না, তাদেরকে আর সাজাই না। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে তুমি চয়েস তো করছই, তুমি 3টা অক্ষর তো নিছই শব্দ গঠনের ক্ষেত্রে, দেন আবার তাদেরকে অদল বদল করে কয় ধরনের শব্দ হচ্ছে সেটাও বের করছো। আশা করি এখন সবার বিন্যাস ও সমাবেশ সম্পর্কে প্রাইমারি যে আইডিয়াটা সেটা হয়ে গেছে। দেখো আমরা ছোটবেলা থেকে কিন্তু সবাই এগুলো করে আসতেছি, কিন্তু কখনো এত ফর্মালি পড়ি নেই যে এটা বিন্যাস বা এটা সমাবেশ। এই জন্যই বললাম যে এই চ্যাপ্টারটা আসলে কমন সেন্স অ্যাপ্লাই করার বিষয়। ঠিক আছে, চলো আমরা আরও ফর্মালি কিছু জিনিস দেখে নিব শুরুতে, এই চ্যাপ্টারের শুরুতে, যে আমাদের এই চ্যাপ্টারটা তো পুরোটাই গণনা বা কাউন্টিংয়ের বিষয়। কাউন্টিংয়ের খুবই ফান্ডামেন্টাল 2টা বিধি আছে বা নিয়ম আছে, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে যোগ। তো দেখো এটাই বলা হয়েছে যে গণনার গুণন বিধি কিরকম। দেখো আমার কাছে ধরো 3টা শার্ট আছে আর 2টা প্যান্ট আছে, ধরো এটা ভাইয়ার ক্লোজেট। ওকে, এখন তোমার আমাকে বলতে হবে আমি কয় ধরনের কম্বিনেশনে কাপড় পরতে পারি। ধরো আমি একটা প্রোগ্রামে যাব, সেদিন আমি কয় কম্বিনেশনে কাপড় পরতে পারি। এখন আবার ভাইবো না যে এই কালারের সাথে এই কালার পরলে সুন্দর লাগবে না, তুমি জাস্ট বানাও, সুন্দর লাগানো লাগবে না, তুমি যতগুলো কম্বিনেশনে কাপড় পরতে পারো। তুমি কি বলবা যে ঠিক আছে ভাইয়া, আপনি যদি এই যে আমাদের নীল যে ড্রেসটা, এই নীল যে শার্টটা, এটা চুজ করলে পরে হয় প্যান্ট এটা পরতে পারেন, না হলে প্যান্ট এটা পরতে পারেন। তাহলে দেখো তো আমার কয়টা অপশন হইলো? অলরেডি 2টা অপশন না, যে নীলের সাথে নীল অথবা নীলের সাথে খয়েরি। একইভাবে আমি যদি এখন নীল চুজ না করে করতাম গ্রিন চয়েস, তাহলে গ্রিনের সাথেও আমি দেখো 2টা সুযোগ পাইতাম। তাহলে কয়টা হয়ে গেল? 2 2 4টা। একইভাবে আমি যদি ফাইনালি সাদাটাকে চুজ করি, সেখান থেকেও দেখো আমি আরও 2টা সুযোগ পাচ্ছি, 2টা কম্বিনেশনে 2টা প্যান্ট পরতে পারতেছি। তো আমার টোটাল ড্রেসের কম্বিনেশন কিন্তু এখানে 6টা দাঁড়াচ্ছে। এই জিনিসটা ধরো যদি ড্রেস অনেক সংখ্যক থাকতো, তুমি সারাদিন বসে বসে কি গুনে গুনে বের করবে এভাবে? না। তো একটা সহজ উপায় কি, দেখো তোমার সম্পূর্ণ কাজটা কি বলো তো, যে একটা ড্রেস পরা, ড্রেসটা কি তোমার শার্টও পরতে হবে, প্যান্টও পরতে হবে। সো আমার শার্ট আছে কয়টা বলো তো? শার্ট আছে হচ্ছে 3টা, শার্ট আছে হচ্ছে 3টা। প্যান্ট আছে কয়টা? প্যান্ট আছে হচ্ছে 2টা। সো শার্ট হচ্ছে তোমার পুরো যে কাজটা, সম্পূর্ণ ড্রেস আপের অর্ধেক অংশ, একটা স্টেপ মাত্র। তেমনি প্যান্টও হচ্ছে বাকি অর্ধেক অংশ বা আরেকটা স্টেপ, সম্পূর্ণ কাজ না কিন্তু। সো মনে রাখবা যদি কোনো কাজ এরকম স্টেপ বাই স্টেপ হয়, ধরো একটা হলো আমাদের স্টেপ 1, এই এরপরে আছে হচ্ছে স্টেপ 2, তোমার অলওয়েজ কাজ হবে এদের মধ্যে গুণ করে দেওয়া। তুমি স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যদি গুণ করো, তাহলেই দেখবা সম্পূর্ণ কাজ কত উপায়ে তুমি করতে পারো সেটা পেয়ে যাচ্ছ। দেখো এই ক্ষেত্রে আমরা স্টেপ 1টা বা শার্ট কয়টা উপায়ে পড়তে পারি? 3টা। সো আমি লিখতে পারি কি বলো? 3।
মাল্টিপ্লাইড বাই আমি প্যান্ট কয় উপায় পড়তে পারি, আমার সেকেন্ড স্টেপ, সেটা কি 2। সো 3 দুগুণে দেখো টোটাল 6 চলে আসতেছে। আমার যদি আরও স্টেপ থাকতো সেটাও যে গুণ হইতো। ধরো তুমি জুতা নিয়ে নাও, ধরো 4টা জুতা আছে, সেটা কয় উপায় তুমি চয়েস করতে পারো, 4টা। আরও 4 উপায় গুণ হয়ে গিয়ে 4 6 24 হয়ে যেত আমার ড্রেসের বা ড্রেস শু এগুলো সহ কম্বিনেশন। তাহলে প্রাইমারি আইডিয়াটা এখানে কি বুঝতে পারলাম, যে কোনো কাজ যদি কয়েকটা স্টেপে ভাগ করে ফেলা যায় বা আংশিক কাজে ভাগ করে ফেলা যায়, তাহলে প্রত্যেকটা আংশিক কাজের উপায় সংখ্যা গুণ হয়ে যাবে। বুঝছো? তাহলে আমরা গণনার গুণন বিধি কখন অ্যাপ্লাই করব, যখন আমরা আংশিক কাজ করতেছি। বুঝছো? আংশিক কাজ নিয়ে দেখতেছি তখনই এই গুণের বিষয়টা চলে আসবে আমার কাছে। আংশিকের থেকে এই স্টেপ বাই স্টেপ বিষয়টা অনেক বেশি বোধগম্য হয়, যে আমার সম্পূর্ণ কাজটা হচ্ছে আমি ড্রেস পরবো, শার্ট আর প্যান্ট। সেই ড্রেস পরার ক্ষেত্রে শার্টটা হচ্ছে একটা স্টেপ, দেন প্যান্ট পরাটা হচ্ছে আরেকটা স্টেপ। তো আমি শার্ট পরতে পারি 3 উপায়, প্যান্ট পরতে পারি 2 উপায়। সো টোটাল 3 দুগুণে 6 উপায়ে আমি পুরো ড্রেসটা, মানে ড্রেসের কম্বিনেশনটা দেখতে পাচ্ছি। বুঝতে পারলা? সো এই হলো একদম সিম্পল গণনার গুণন বিধি। ফাইনালি জাস্ট এতটুকু মাথায় থাকবে, কোনো কাজকে যদি কয়েকটা স্টেপে ভাগ করে ফেলা যায় বা কয়েকটা আংশিক কাজে ভাগ করে ফেলা যায়, তাহলে কাজটা করার মোট উপায় সংখ্যা হবে প্রত্যেকটা স্টেপের উপায় সংখ্যার গুণফল বা প্রত্যেকটা আংশিক কাজের উপায় সংখ্যার গুণফল। এটাই হচ্ছে গণনার গুণন বিধি। বুঝতে পারছি? ওকে, এবার চলো আমি পরেরটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে গণনার যোজন বিধি। মানে এবার আমরা যোগফল করব, যোগ করতে হবে, কখন উপায় সংখ্যা যোগ করতে হয়। দেখো ফর এক্সাম্পল, কোনো একটা ক্লাসে 30 জন ছেলে আছে, একটা ক্লাসে ধরো 30 বয়েজ আছে আর 25 জন মেয়ে আছে, সো 25 গার্লস। অ্যান্ড তাদের মধ্যে থেকে ফর এক্সাম্পল আমরা ক্লাস ক্যাপ্টেন চয়েস করব। ঠিক আছে, তাদের মধ্যে থেকে আমরা কি করতেছি, ক্যাপ্টেন চয়েস করতেছি। তুমি কি আমাকে বলতে পারবা তোমার কাছে টোটাল পসিবল অপশন কয়টা আছে ক্যাপ্টেন চয়েস করার? তুমি বলতে পারো যে ভাইয়া 30 জন ছেলে 25 জন মেয়ে, টোটাল 55টা পসিবল অপশন আছে না? 55 জনের মধ্যে যে কোনো একজনই তো তোমার ক্যাপ্টেনটা হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যেখানে ক্যাপ্টেন হওয়ার পসিবল যে অপশন সংখ্যা সেটা হচ্ছে 30 যোগ 25 মানে হচ্ছে টোটাল 55। 55টা বা 55 জন, অ্যাকচুয়ালি 55 জন থেকে যে কোনো একজনকে তুমি ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করতে পারো। এখন এইটার সাথে আগেরটার একটু পার্থক্য করো, যে আগেরটা কেন গুণ হইলো, এটা কেন যোগ হইলো। ধরো আমার 30 জন বয়েজের মধ্যে তুমি একটা ছেলেকে চয়েস করে ফেলছো, এটা কি তোমার একটা স্টেপ বা আংশিক কাজ, নাকি সম্পূর্ণ কাজ হয়ে গেছে? অবভিয়াসলি সম্পূর্ণ কাজ হয়ে গেছে। ক্যাপ্টেন তো তুমি একজনকেই চয়েস করবা, সেটা একটা ছেলের মধ্যে চয়েস করো, একটা মেয়ের মধ্যে চয়েস করো, দুইটা হলো একটা অপশনের মতো। প্রথমটা চুজ করলে পুরো কাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয়টাও চুজ করো, পুরো কাজ শেষ হয়ে গেছে। তো যখন এরকম সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাচ্ছে, তখন আলাদা আলাদা অপশনগুলোর মধ্যে যোগ হচ্ছে। বুঝছো? তাহলে আগেরটা কি ছিল, আংশিক কাজের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা উপায় গুণ হচ্ছিল। আর যখন সম্পূর্ণ কাজ হয়ে যায়, এখানে একটু লিখে দিই, সম্পূর্ণ কাজ হয়ে যায় তখন এক একটা হচ্ছে অপশন হয়ে যায় বা উপায় হয়ে যায়। বুঝছো? সম্পূর্ণ কাজের ক্ষেত্রে আমাদের অপশনগুলো যোগ করতে হবে, যতগুলো অপশন থাকবে। ধরো অপশন 1 যোগ হচ্ছে অপশন 2, এই জন্য এটাকে বলা হচ্ছে গণনার যোজন বিধি। বলো বুঝতে পারলা কিনা? এখানে কিভাবে দুইটা অপশন হইলো, তোমার একটা অপশন ছিল হয় তুমি ছেলেদের মধ্যে থেকে চয়েস করো, এটা একরকম অপশন হইতে পারতো। তখন তোমার কাছে পসিবল মানুষ কয়জন, 30 জন, 30 জনের মধ্যে যে কোনো একজনকে চয়েস করতে পারো। দেন অথবা তুমি বলতে পারো আমি 25 জন যে মেয়ে আছে তাদের মধ্যে চয়েস করব। তো তোমার কাছে পসিবল অপশন ছিল এইটা অপশন 2, এটা ধরো হচ্ছে অপশন 1। তো দেখো অপশন 1, এটা হচ্ছে অপশন 2। তখন আমরা এই দুইজনের মধ্যে কি করে দিছি, যোগ করে দিছি পসিবল টোটাল অপশন আমার কাছে কয়টা আছে বের করার জন্য। তাহলে আরেকবার বলি, তুমি যখন একজন ক্যাপ্টেনকে চয়েস করে ফেললা, সেটাই সম্পূর্ণ কাজ, এখানে আংশিক বলে কিছু নাই। বুঝছো? সো তুমি হয় এটা করতেছো, না হয় এটা করতেছো। আর আগেরটাই কি বুঝো, দুইটাই করতেছো। তুমি শার্টও চয়েস করতেছো, প্যান্টও চয়েস করতেছো, প্রত্যেকে এক একটা স্টেপ। বাট এখানে যদি ছেলেদের মধ্যে কাউকে ক্যাপ্টেন করে ফেলো, আর কিন্তু মেয়েদের মধ্যে করার সুযোগ নেই। সো হয় ছেলেদের মধ্যে করো, না হয় মেয়েদের মধ্যে করো। কথাটা বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে আস্তে একটা অ্যাপ্লিকেশন দেখি। আসলে যে তোমাকে তো পরীক্ষায় বলে দিবে না যে এটাই গুণন বিধি, এটাই যোজন বিধি, তোমাকে বিভিন্ন সিনারিও দিবে, সেখান থেকে নিজে চয়েস করতে হবে। তো ধরো ভাইয়া তোমাদেরকে একটা সিনারিও দিচ্ছি, আমরা কক্সবাজার যেতে চাই। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা আসি হচ্ছে রাজশাহীতে, আমরা বর্তমানে আসি হচ্ছে রাজশাহীতে। আমি রাজশাহী থেকে যেতে চাই হচ্ছে কক্সবাজার। তো তুমি কয়েকটা রাস্তা ফলো করতে পারো। ফর এক্সাম্পল রাজশাহী থেকে তুমি প্রথমে ঢাকায় আসলা। ঠিক আছে, ঢাকায় আসলা,
ঢাকা থেকে এরপর গেলা চিটাগাং, এত বড়টা না লিখি, চিটাগাং এভাবেই দিই। প্রথমে ঢাকা থেকে চিটাগাং আসলা, এরপরে চিটাগাং থেকে চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য কক্সবাজার সেখানে। ওকে, অথবা তুমি বললে এক কাজ করি, ফ্লাইটে আগে সিলেট চলে যাই, সিলেটে একটু ঘোরাঘুরি করি, পরে কক্সবাজার যাবনি। তো তুমি করলা কি, রাজশাহী থেকে আরেকটা অপশন হলো তোমার সিলেট, তো তুমি সিলেট গেছো, পরে সিলেট থেকে আবার কক্সবাজারে ব্যাক করছো। অথবা চলো আমরা আরেকটা অপশন নেই, তুমি কি করলা, রাজশাহী থেকে কই যাওয়া যায়, এবার গেলা খুলনা। খুলনায় এয়ারপোর্ট আছে কিনা আমার ঠিক জানা নেই, দেখো তোমরা। রাজশাহীতেও নাই আসলে, রংপুরে নাকি সৈয়দপুরে খুব সম্ভবত এয়ারপোর্টটা আছে, ঠিক আছে। আরেকটা অপশন ধরো দেখলে তুমি খুলনায় গেছো, খুলনা থেকে দেন কক্সবাজার যাচ্ছ, ঠিক আছে। সো প্রত্যেকটা স্টেপে তোমার কতগুলো উপায় সংখ্যা আছে, রাস্তার সংখ্যা আছে, আমি একটু বলে দিচ্ছি। ধরো রাজশাহী থেকে ঢাকা তুমি কয়েকভাবে যেতে পারো, ঢাকা থেকে চিটাগাং কয়েকভাবে যেতে পারো, চিটাগাং থেকে কক্সবাজার কয়েকভাবে যেতে পারো। আবার এদিকে আমরা কি করছি, রাজশাহী থেকে আগে সিলেট গেছি, এরপর আবার সিলেট থেকে কক্সবাজার গেছি। অথবা ফাইনালি যে স্টেপটা দেখলাম, রাজশাহী থেকে খুলনা গেছি, দেন খুলনা থেকে কক্সবাজার গেছি। ওকে, তো আমি একটু বলে দিই, এইখানে ধরো ফর এক্সাম্পল তোমার কাছে তিনটা অপশন ছিল, তিনটা রাস্তা ছিল রাজশাহী থেকে সিলেট যাওয়ার। এরপর সিলেট থেকে কক্সবাজার যাওয়ার ধরো ফর এক্সাম্পল চারটা রাস্তা ছিল। ওকে, রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ধরো দুইটা রাস্তা ছিল, দেন ঢাকা থেকে চিটাগাং যাওয়ার ধরো দুইটা রাস্তা ছিল, চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার ধরো দুইটা রাস্তা ছিল, ঠিক আছে, একই রকম দিলাম। আর রাজশাহী থেকে খুলনা ফর এক্সাম্পল দুইটা ছিল, খুলনা থেকে আমাদের কক্সবাজার যাওয়ার রাস্তা ধরো তিনটা ছিল। এখন যদি আমি তোমাকে বলি রাজশাহী থেকে কক্সবাজার যাওয়ার টোটাল পসিবল রাস্তা কয়টা, টোটাল কতটা উপায় বা মোট কতটি উপায়ে তুমি রাজশাহী থেকে কক্সবাজার যেতে পারো, আমার কোয়েশ্চেনটা বুঝছো কিনা? ফ্লোচার্টটা এখানে দেওয়া আছে, কোন রাস্তায় কতভাবে যাওয়া যায়। ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে তুমি রাজশাহী থেকে কত উপায়ে কক্সবাজার যেতে পারো, বুঝছো? আমরা কি করব দেখো, এখানে টোটাল তিনটা পাথ আছে, উপরেরটা একটা পাথ, সেকেন্ড এই মাঝখানেরটা একটা পাথ, অথবা নিচেরটা আরেকটা পাথ। আমরা প্রত্যেকটা পাথ আলাদা আলাদাভাবে একটু বিবেচনা করি। চল, প্রথমে আমি কি করব, রাজশাহী থেকে খুলনা, দেন খুলনা থেকে কক্সবাজার, এইটা একটু দেখি। তো তুমি কি করতেছো দেখো, রাজশাহী থেকে খুলনা যাচ্ছ, দেন খুলনা থেকে কক্সবাজার যাচ্ছ, এই যে অপশনটা তোমার, এই যে অপশনটা, এইটার ক্ষেত্রে উপায় সংখ্যা কয়টা, চলো সেটা দেখি। আমি প্রথমে কই আসছি, রাজশাহী থেকে খুলনা, এটা একটা স্টেপ না, ভালো মতো লক্ষ্য করো। তুমি যাচ্ছ রাজশাহী থেকে কক্সবাজার, সেখানে যাওয়ার পথে তোমার দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপ কি, আগে রাজশাহী থেকে খুলনা আসছো, দেন খুলনা থেকে কক্সবাজার গেছো। সো এই দুইটা কিন্তু আংশিক কাজের দুইটা অংশ, দুইটা আংশিক কাজ। পুরো যে কাজটা রাজশাহী থেকে কক্সবাজার পৌঁছানো, সেটার একটা অংশ হচ্ছে আগে খুলনা যাওয়া, বাকি অংশ হচ্ছে আবার খুলনা থেকে কক্সবাজার যাওয়া। তাহলে দুইটা আংশিক কাজের ক্ষেত্রে কি হয়, গুণ হয় না, একটু আগে শিখে আসছি। আমার এই যে পুরো স্টেপটা, সেটার উপায় সংখ্যা হবে প্রথম অংশ 2 গুণ দ্বিতীয় অংশ হবে 3, মানে এতটুকুর জন্য আমি উপায় সংখ্যা পাচ্ছি টোটাল 6টা। বুঝতে পারলাম? দেন আসো এখন মাঝখানেরটায় যাই। মাঝখানে কি আছে, আমি রাজশাহী থেকে প্রথমে ঢাকা গেলাম, দেন ঢাকা থেকে চিটাগাং গেলাম, দেন চিটাগাং থেকে কক্সবাজার গেলাম। আমাকে তুমি বল, তুমি রাজশাহী থেকে ধরো ঢাকা গেছো, তোমার কাজ কি শেষ হয়ে গেছে? না, আমার গন্তব্য তো রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া। সেটা যাওয়ার পথে একটা স্টেপ হলো ঢাকায় এসে পৌঁছাইছি, সেকেন্ড স্টেপ হলো চিটাগাং যেয়ে পৌঁছাইছি, তারপরে স্টেপ হলো কক্সবাজার যেয়ে পৌঁছাইছি। টোটাল 3টা স্টেপ। তাহলে এরা প্রত্যেকটা আংশিক কাজ না, সম্পূর্ণ কাজটা কি, রাজশাহী থেকে আমি কক্সবাজার যাব, যাওয়ার পথে একটা স্টেপ এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে সম্পূর্ণ কাজের ক্ষেত্রে প্রত্যেকটা আংশিক কাজ বা প্রত্যেকটা স্টেপ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে অপশন প্রত্যেকটাই তো ভ্যালু সেম। সো প্রথমে 2, এটার সাথে পরের 2, এটার সাথে পরের 2, সো 2 কিউব মানে হচ্ছে আমরা টোটাল 8টা উপায়ে যেতে পারি। ফাইনালি আমরা উপরের যে পাঁচটা দেখতেছি, রাজশাহী থেকে আমি যাচ্ছি হচ্ছে আগে কোথায় বলো, সিলেটে, পরে সিলেট থেকে ঘোরাঘুরি করে একবারে কক্সবাজারে পৌঁছাচ্ছি। তাহলে বলো তো এই ক্ষেত্রে অপশন সংখ্যা কয়টা? নিচের দুইটা যারা বুঝে ফেলছো, উপরেরটাও বুঝে ফেলার কথা, যে পুরো কাজটা হচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া। সেই যাত্রাপথে একটা স্টেপ হলো আগে সিলেট যাব, সেকেন্ড স্টেপ হলো কক্সবাজার পৌঁছাবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমার উপায় সংখ্যা আছে 3টা, দ্বিতীয় ক্ষেত্রে উপায় সংখ্যা 4টা, দুইটা আলাদা আলাদা স্টেপ বা উপায় বা আংশিক কাজ, তাই এদের মধ্যে গুণ হয়ে যাবে দেখো 3 4 12। এখন দেখো আমাদেরকে তো মোট উপায় সংখ্যা বের করতে বলছিল, তাহলে তুমি 3টা আলাদা আলাদা উপায় সংখ্যা বের করলে, এখন এদের মধ্যে কি আমি গুণ করব না যোগ করব? একটু ভাবো তো, তোমার কমন সেন্স কি বলে। দেখো তুমি যখন রাজশাহী থেকে সিলেট হয়ে কক্সবাজার চলে আসছো, এই যে লাস্টের যে স্টেপটা, তুমি কি আংশিক কাজ করছো নাকি সম্পূর্ণ কাজ করছো, আমাকে একটু বলো তো। তুমি রাজশাহী থেকে খুলনা হয়ে কক্সবাজার পৌঁছায় গেছো, অথবা রাজশাহী থেকে সিলেট হয়ে কক্সবাজার পৌঁছায় গেছো, অথবা রাজশাহী থেকে ঢাকা চিটাগাং হয়ে কক্সবাজার পৌঁছায় গেছো। প্রত্যেকটাই কি সম্পূর্ণ কাজ না? মানে এইটা হচ্ছে যখন করে ফেলছো তোমার পুরো কাজ শেষ।
এটাও যখন করে ফেলছো কাজ শেষ, এটাও যখন করে ফেলছো কাজ শেষ। মানে তুমি একবারে কি তিনটা করবা? না, হয় এটা করবা, না হয় এটা করবা, না হয় এটা করবা। এক একটা কি আলাদা আলাদা অপশন না? আমি বলতে পারি এইভাবে যাব, অথবা এইভাবে যাব, অথবা এইভাবে যাব। এরা কি আংশিক কাজ? কোনোভাবেই না। তুমি এই পাথ ফলো করলেও গন্তব্যে পৌঁছায় গেছো, এই পাথ ফলো করলেও গন্তব্যে পৌঁছায় গেছো, এই পাথ ফলো করলেও গন্তব্যে পৌঁছায় গেছো। মানে এরা আমার সম্পূর্ণ কাজেরই এক একটা অপশন। আমি হয় এটা করতে পারি, না হয় এটা, না হয় এটা। সো আলটিমেট রেজাল্ট হবে এই তিনটা অপশনের মধ্যে যোগফল ভাইয়া। সো আমার কি করতে হবে? টোটাল উপায় সংখ্যা আমার হবে 12 যোগ 8 20 যোগ 6 26। তাহলে আমার ইনিশিয়াল যে কোয়েশ্চেনটা ছিল যে তুমি আমার দেওয়া এই যে ফ্লো চার্ট, এখানে রাজশাহী থেকে কক্সবাজার যেতে চাও, তুমি মোট কত উপায়ে যেতে পারবা, সেটার উত্তরটা হচ্ছে 26। একটু দেখো ক্যালকুলেশন যদি গুলায় ফেলি, ওটা একটু গুণগুলো তোমরা দেখে নিও। আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি, সেটা বুঝতে পারছো কিনা। ক্লিয়ার? তাহলে আই গেস এই সিনারিওটা দেখার পরে কারো কখন গণনার ক্ষেত্রে গুণ করতে হবে, কখন যোগ করতে হবে, এইগুলোতে প্রবলেম হবে না। কেন এই জায়গাটা সময় দিলাম? পুরো চ্যাপ্টারের ফান্ডামেন্টাল কিন্তু এই বিষয়গুলো, সো ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? ওকে, নিজের একটু চিন্তা করতে হবে। এখানে আমি যতই বলি তোমাদেরকে নিজেরা চিন্তা করতে হবে। বুঝছো? এখন চলো আমরা ফর্মালি একদম বিন্যাসে ঢুকে যাবো। আসলে শুরুতে আমাদের যে প্রি রিকুইজিট বিষয়গুলো ছিল এগুলো একটু দেখে নিচ্ছি, এখন আমরা একদম বিন্যাসে ঢুকে যাব। ফর এক্সাম্পল, তোমার শব্দ গঠন করতে হবে। ওকে, আমরা শুরুতেই বিন্যাস নিয়ে দেখছিলাম যে আমরা শব্দ গঠন করতেছি। তোমার কাছে আমি অনেকগুলো লেটার দিলাম, ধরো এ, এরপর হচ্ছে বি, সবগুলো ক্যাপিটাল লেটারই দিছি, ঠিক আছে, সি, ডি, এরপর হচ্ছে ই। আমি তোমাকে বললাম এই 5টা লেটার বা অক্ষর তুমি ব্যবহার করবা, ব্যবহার করে আমাকে 5 অক্ষর বিশিষ্ট শব্দই তৈরি করে দিবা। সেটা টোটাল কতটা উপায়ে তুমি তৈরি করতে পারো? তুমি বলবো ভাইয়া এটা তো একদম চ্যাপ্টারের শুরুতে, ক্লাসের শুরুতে আমরা করে আসছি, বাট এটা তো তুমি গুনে গুনে করছো, যে করে করে বের করলে আলটিমেটলি তোমার কয়টা উপায় লাগলো? 6টা। বলে এত সময় কি তোমার থাকবে? এখানে তো তোমার অক্ষর সংখ্যা কম ছিল, মাত্র কয়টা ছিল বলো? মাত্র ছিল 3টা, তাই তুমি খুবই ইজিলি বের করে ফেলছো। বাট এখানে অক্ষর সংখ্যা 5টা, সামনে আরও বেশি দিতে পারে, তখন কিভাবে করবা? এই জন্য আমাদের এই জায়গাগুলো একটু ভালো মতো পড়তে হবে, আয়ত্ত করতে হবে। দেখো আমরা কিভাবে চিন্তা করব। তুমি এখানে কয়েকটা কি করা যায়, এরকম চিন্তা করো যে তোমার 5টা স্পেস খালি আছে, 1 2 3 4 5। তোমার কাছে টোটাল এই 5টা স্পেস খালি আছে। তুমি প্রত্যেকটা স্পেসে এক একটা লেটারকে বসাতে চাও তুমি শব্দ গঠন করার জন্য। আমরা একদম প্রথম স্পেস যেটা, সেটা দিয়ে শুরু করতেছি। বলো তো তুমি, আমি কি বলছিলাম আমরা কিন্তু এখানে প্রত্যেকটা অক্ষরকে একবার করেই ব্যবহার করব, রিপিট করা যাবে না, পুনরাবৃত্তি করা যাবে না, একের অধিকবার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, করা যাবে সেটা সামনে আমরা দেখব। এখন ভাইয়া যে কেসটা দিছি এখানে আমরা একবার করে ব্যবহার করতেছি। অলরাইট, ঠিক আছে। দেখো তাহলে তুমি যখন প্রথম এই জায়গাটায় আসছো বা স্পেসটায় আসছো, বলো তো তুমি কতভাবে এই জায়গাটা ফিল আপ করতে পারো? এখনো কি কাউকে ব্যবহার করছো? না ভাইয়া, কাউকে তো ব্যবহার করি নি। সো আমার কাছে 5টা অপশনের 5টাই আছে। আমি এই জায়গাটা 5টা উপায়ে ফিল আপ করতে পারি। হয় আমি দিলাম এ, না হয় আমি দিলাম বি, না হয় আমি দিলাম সি, না হয় ডি, না হয় ই। বুঝতেছো? সো এই জায়গাটায় তুমি 5টা উপায়ে ফিল আপ করতে পারো। বুঝছো? এই যে অপশনটা, এটা তুমি 5টা উপায়ে ফিল আপ করতে পারো। গেল। এবার যখন তুমি সেকেন্ড জায়গাটায় আসছো, বলো এই 5টার মধ্যে যে কোনো একটা তুমি প্রথম অংশে ব্যবহার করে ফেলছো না? আমি বলছিলাম প্রত্যেকটা একবার করে ব্যবহার করতে হবে। সো এই সেকেন্ড যে স্পেসটা বা খালি জায়গাটা, খালি ঘরটা, এখানে কি আর তোমার 5টা অপশন আছে? না। এই 5টার মধ্যে আগেরটায় যদি তুমি এ ব্যবহার করে ফেলো, তাহলে এ আর নাই, এখন বাকি 4টা আছে, ওই 4টা থেকে নিয়ে বসাতে হবে। মানে আমরা তো এক্স্যাক্টলি জানি না কোনটা ব্যবহার করছি, বাট এটা জানি এখন আর 4টা অপশন নাই। এখন আমার এই স্পেসটা ফিল আপ করার জন্য একটা অপশন কমে গেছে, মানে এখন আমি এই জায়গায় 4টা উপায় ফিল আপ করতে পারি। যারা এই দুইটা বুঝছো, পরেরটাও দেখো বোঝা যায়। আমি অলরেডি 2টা বর্ণ ব্যবহার করে ফেলছি, তাহলে এইখানে বসানোর মতো আমার কাছে বর্ণ আছে যে কোনো বাকি 3টার মধ্যে একটা। যেই আবার এইখানে ফিল আপ করে ফেলছি, এখন আমার এই জায়গায় অপশন আছে কয়টা বলো? মাত্র 2টা। এবং ফাইনালি সব ব্যবহার করে ফেলার পর লাস্টের জায়গায় কি আর অপশন থাকবে? একটাই অক্ষর না? এখানে অনেকে ভুল করে, ভাবে কি কোনো অপশন তো নাই ভাইয়া, তাহলে তো জিরো। ভাইয়া কোনো অপশন না থাকলেও তুমি একজনকে তো বসাচ্ছ, সেটাও একটা উপায়। বুঝতেছো? সেটাও একটা উপায়। তাহলে এটা কি হবে বলো? আরও একটা উপায়, মানে এটা হচ্ছে 1। এখন আমাকে বলো এই যে 5 4 3 2 1 এতগুলো অপশন তুমি পাইলা, আলটিমেটলি মোট উপায় সংখ্যা বের করতে গিয়ে আমি কি যোগ করব নাকি গুণ করব? তোমার উদ্দেশ্য কি ছিল বলো? 5 অক্ষর বিশিষ্ট একটা বড় শব্দ গঠন করা, 5 অক্ষর নিয়ে একটা শব্দ গঠন করা, এটা হলো পূর্ণাঙ্গ কাজ। তুমি যখন প্রথম অক্ষরটা বসাইলা, তোমার কি পুরো কাজটা শেষ হয়ে গেছে? অবশ্যই না, এটা পুরো কাজের একটা অংশ মাত্র। সেকেন্ড অক্ষর বসাইছে আরেকটা অংশ, থার্ড অক্ষর আরেকটা অংশ, ফোর্থ, ফিফথ, প্রত্যেকটা এক একটা স্টেপ।
যখন এরকম স্টেপ ভিত্তিকভাবে আমরা কাজ করি বা আংশিক কাজ করি তখন প্রত্যেকটা উপায়ের মধ্যে কিন্তু গুণ হয় ভাইয়া। তার মানে এদের প্রত্যেকের মাঝে আমাদের গুণ করতে হবে, বুঝতেছো? তাহলে তোমার এই ক্ষেত্রে টোটাল উপায় সংখ্যা হচ্ছে এই রকম 5 4 3 2 1। বুঝতে পারছো? আমরা একদম ক্লাসের শুরুতে যে উদাহরণটা দেখছিলাম ওইটাও একটু ভেবে দেখো। আমাদের কাছে কি ছিল? এক্স, ওয়াই আর হচ্ছে জেড। এখানেও দেখো তিনটা অপশন, এটা এটা এটা। তুমি কি করবা? প্রথম প্লেসে তুমি চাইলে তিনজনকে নিয়ে বসাইতে পারো। প্রথম প্লেসে যেই বসাই ফেলছো পরের প্লেসে আর দুইটা অপশন থাকে, ফাইনাল প্লেসে মাত্র একটা অপশন থাকে। এরা প্রত্যেকটা আংশিক কাজ, তাহলে ফাইনাল রেজাল্ট হবে 3 × 2 × 1, প্রত্যেকটা স্টেপের মধ্যে গুণফল। আলটিমেট রেজাল্ট দেখো 6। আমরা অ্যাকচুয়ালি বের করছিলাম ক্লাসের একদম শুরুতে টোটাল 6টা শব্দ আমরা গঠন করতে পারি ওদের মধ্যে শাফল করে করে, ওদেরকে বিভিন্নভাবে সাজায় সাজায়। বুঝছো? এটা করতে গেলে তো দেখো কত বড় সংখ্যা হয়ে যাবে। 3 দুগুণে 6, 4 6 24, 5 দিয়ে 24কে গুণ করলে খুব সম্ভবত 120-এর কাছাকাছি। তো তুমি 120টা শব্দ এখানে তো বসে বসে লিখতে পারবে না, বাট দেখো তোমার কনসেপ্ট প্রয়োগ করে তুমি বের করে ফেললো। এটাই হচ্ছে বিন্যাসের প্রাথমিক ধারণাটা। তাইলে এটাকে যদি আমি একটু ফর্মালি বলি, দেখো কি বলা হয়েছে, 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে, বস্তুগুলা কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। মানে দেখো আমি বস্তু বলতেছি, এই ক্ষেত্রে তোমার অক্ষর ছিল 5টাই কি ভিন্ন ভিন্ন অক্ষর, 3টাই কি ভিন্ন ভিন্ন অক্ষর। তাহলে এইখানে আমরা বস্তু দিয়ে বলতেছি কারণ সবসময় তার অক্ষর থাকবে না, যে কোনো কিছু থাকতে পারে। তো আমার 5টা ভিন্ন ভিন্ন বস্তু, খুবই কেয়ারফুল, ভিন্ন ভিন্ন বস্তু 5টা থেকে প্রত্যেককে আমরা একবার করেই ব্যবহার করতেছি। আমরা কিন্তু পুনরাবৃত্তি করি নাই, একবার করেই ব্যবহার করছি। মোট 5টা স্থান পূরণ করছি। কারণ কি দেখো, তুমি 5 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করতে গেলে 5টা স্পেস খালি আছে। চেয়ারের মতো চিন্তা করো, তোমরা 5 জন ফ্রেন্ড আছো, প্রতিজন এসে এসে বসবা, কে কয়টা কম্বিনেশনে, মানে সবাই কয়টা কম্বিনেশনে চেয়ারগুলো বসতে পারো, ওইটাও কিন্তু একই রকম কথা। বুঝতে পারছো? তাহলে প্রত্যেককে আমরা এই 5টা স্থানে সাজাবো। সেটার জন্য মোট উপায় সংখ্যা কয়টা আবার একটু ভাবো। ধরো আমি এখন এরকম বক্স নিয়ে নিচ্ছি, বক্স নিয়ে আমি একটু রেখা টেনে দিচ্ছি। এই ধরো আমাদের একটা ঘর, এই হলো সেকেন্ড ঘর, এই হলো থার্ড ঘর, এই হলো ফোর্থ, আর এই হলো ফিফথ। তো তুমি যখন প্রথম স্পেসে বসাবা সেটার জন্য তোমার কাছে সুযোগ আছে 5টা। এরপরে একটা সুযোগ কমে গেছে তাই 4টা, এরপর আরেকটা কমে গেছে তাই 3টা, এরপর আরেকটা কমে গেছে তাই 2টা, এরপর ফাইনালি যে আর একটা অপশন থাকতেছে। এবং এদের মধ্যে মোট উপায় সংখ্যা বের করতে গেলে আমাদের গুণ করা লাগতেছে, কারণ এরা প্রত্যেকটা হচ্ছে আংশিক কাজ বা এক একটা স্টেপ। তাহলে এটাকে আমরা ফর্মালি কি বলতে পারি, যখন তোমার 5টা বস্তু থেকে, ভিন্ন ভিন্ন বস্তু থেকে একবার করে ব্যবহার করে 5টা স্থানে সাজাতে হয়, তখন কি হবে, 5 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত গুণফল। দেখো 5 থেকে এক এক করে কমছে, একে যেয়ে শেষ হয়েছে। যখন তুমি 3 থেকে শুরু করছিলে, দেখো 3 থেকে এক করে কমতেছে, একদম একে যেয়ে শেষ হয়েছে। এই জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়, এটাকে বলা হয় 5-এর ফ্যাক্টোরিয়াল। দেখো একটা আশ্চর্যবোধক বা এক্সক্লেমেশন সাইন দেওয়া হয় আর কি। বুঝছো? 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি, যত লেখছো 5 থেকে শুরু করে পূর্ণ সংখ্যাগুলো নিবা, এক করে কমতে থাকবে এবং প্রত্যেকের গুণফল কত পর্যন্ত, 1 পর্যন্ত। দেখো তাই হয়েছে। এই জিনিসটাকে তো বড় করে না লিখে আমরা এখন ডিরেক্টলি মনে রাখবো এইটার মিনিংই হচ্ছে অ্যাকচুয়ালি 5 ফ্যাক্টোরিয়াল। আরও একটা জেনারেল কেস দেখে ফেলি। এটা তো 5 বলছে, 3 বলতে পারে, 2 বলতে পারে। আমরা আসলে এনটি ভিন্ন ভিন্ন বস্তু থেকে কি করব, প্রত্যেককে একবার করে নিব এবং এনটি স্থানেই সাজাবো। খুবই কেয়ারফুল, দুইটা জায়গাতেই কিন্তু এনটা স্থানেই সাজাচ্ছি, এনটা বস্তুই নিচ্ছি এবং এরা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন এবং প্রত্যেককে একবার করে ব্যবহার করতেছি। তাহলে ফাইনালি আমাদের যে উপায় সংখ্যা সেটা হবে n ফ্যাক্টোরিয়াল। আর কিচ্ছু না, জাস্ট এটা মনে রেখে দিব, n ফ্যাক্টোরিয়াল। মানে n থেকে শুরু করে একদম 1 পর্যন্ত এক এক করে কমবে প্রত্যেকটা সংখ্যার গুণফল। বলো বুঝতে পারলা কিনা? ফ্যাক্টোরিয়াল নিয়ে আমরা আরও আলোচনা করব আলাদা করে, বাট ইনিশিয়ালি আমাদের ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ কিভাবে করলাম সেটা বুঝতে পারলা কিনা আমাকে একটু বলে দাও। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা এখন আস্তে আস্তে মুভ অন করি। আমি এক জিনিস কয়েকবার করে বলে বলে তোমাদের মাথার মধ্যে জিনিসগুলো ঢোকানোর চেষ্টা করছি। এখানে চিন্তাটাই করতে হবে, বুঝছো? একই কথা, একই কনসেপ্ট, বাট সেটা একটু বারবার ভাবতে হবে। তাহলে দেখবা বারবার তুমি ক্লিয়ার হচ্ছ। পুরো বিষয়গুলো যত ভাববা তত তোমার কাছে কনসেপ্টগুলো ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। ওকে, আমরা এখন চলে যাই একটু ফ্যাক্টোরিয়াল নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, দেখো মাত্র আমরা দেখলাম যে যখন আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখছি, আমরা কি করছি দেখো, 5 থেকে শুরু করছি, দেন এক এক করে কমাচ্ছি। 5-এর থেকে 1 কম পূর্ণ সংখ্যা 4, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 2, দেন ফাইনালি 1। মানে 5 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে এক করে কমাবো, তাদের গুণফল নিব একসাথে। মানে এটাকে দেখো তুমি কাইন্ড অফ এরকম বলতে পারো, আমি যদি বলি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n-1 ইন্টু আরও 1 কমাও n-2, এরকম করে কমতে কমতে আলটিমেটলি ধরো ডট 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 ফাইনালি 3 2 1 একদম 1 পর্যন্ত চলে আসবে। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মেইন কথাটা। বুঝতে পারছো? আরেকটা জিনিস একটু দেখো, তুমি চাইলে একটা বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে পারবা। কীরকম ভালো মতো একটু খেয়াল করো, আমি এতটুকুকে কি বলতে পারি, এইটুকুকে কি বলতে পারি, ভেবে দেখো তো।
4 ফ্যাক্টোরিয়াল না? কেন? 4 থেকে শুরু করে এক এক করে কমতেছে এবং 1 পর্যন্ত গুণফল। মানে আমি 5 ফ্যাক্টোরিয়াল সমান 5টাকে তো রাখলাম, ইনটু এইটুকুকে আবার বানায় দিতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। বুঝতেছো? অথবা আমি দেখো পরের লাইনে আবার কি করলাম, 5 ইন্টু 4কে আবার ভাঙলে কি হবে, 4 3 2 1 এরকম না? সো 4কে রাখলাম, পরের অংশকে নাম দিয়ে দিলাম 3 ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়ালকে তুমি চাইলে একটা বড় ফ্যাক্টোরিয়াল থেকে এরকম ছোট ছোট ফ্যাক্টোরিয়ালে ভাঙতে পারো। এটাকে তুমি আলটিমেটলি এরকম মনে রাখতে পারো যে n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে, দেখো n যদি রাখি, এক কমায় ফেলি, n-1, আমি যদি ফার্দার আর সামনে না যেতে চাই তাহলে ওর ফ্যাক্টোরিয়ালে রেখে দিই। দেখো তুমি 5 থেকে একদম 1 অবধি গেলে তো ঠিক আছে রাখলা, বাট তুমি যদি আর সামনে না যেতে চাও, 5কে রেখে পরেরটার ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে হবে, মানে 5-এর পরে 1 কমাও 4, পরেরটার ফ্যাক্টোরিয়াল লিখে ফেলতে হবে। বুঝতে পারছো? সো ফাইনালি আমাদের এতটুকু আসলে মনে রাখতে হবে যে n ফ্যাক্টোরিয়াল মানে একদম 1 পর্যন্ত n থেকে এক এক করে কমাও প্রত্যেকটা সংখ্যার গুণফল। আবার একটা ফ্যাক্টোরিয়ালকে তুমি চাইলে এরকম ছোট ফ্যাক্টোরিয়ালে গুণাকারেও ভেঙে লিখতে পারো। একটা প্র্যাকটিস করি চলো আমরা, জিনিসগুলো যেহেতু নতুন, যারা ফ্যাক্টোরিয়াল আগে কখনো দেখোনি তাদের জন্য এগুলো নতুন লাগতে পারে। সো আমরা একটু একটা সিনারিও প্র্যাকটিস করতে পারি চাইলে। এই চলো ফর এক্সাম্পল আমি নিচ্ছি 12 ফ্যাক্টোরিয়াল, তোমাকে বললো 12 ফ্যাক্টোরিয়ালকে 9 ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করো, তোমরা কি চিন্তা করবে? আরে 12 ফ্যাক্টোরিয়াল মানে কি? 12 ফ্যাক্টোরিয়াল মানে তো একদম 12 থেকে 11 10 9 এক এক করে কমতে থাকবে, 9 8 7 6 5 4 3 একদম 2 1, তাই না? কতগুলো সংখ্যা হয়ে গেছে। তোমাকে বলছে এটাকে 9 ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করো, তুমি করবা কি? 9 ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করতে বলছে, আমার এই যে এতটুক, আমি এতটুকুকে আলাদা রেখে দিব। দেখো তো 9 থেকে শুরু করে এই 1 পর্যন্ত, ওইটাকে আবার কি বলা যায়? 9 ফ্যাক্টোরিয়াল না? সো এইটাকে আবার চাইলে তুমি বলতে পারো, ইনিশিয়ালি তো আমার ছিল 12 11 10, দেন আমি পরের অংশে বলতে পারি কি 9 ফ্যাক্টোরিয়াল। সেটা মনে রাখার টেকনিকটা এরকম যে তুমি যেখানেই থামছো, যদি শেষ পর্যন্ত না যাও, কোথাও থেমে গেলে সেখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও। দেখো 12 থেকে আমার 1 পর্যন্ত যাওয়ার কথা, বাট আমি 9-এ থেমে গেছি, সো 9-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও। বুঝতে পারছি? এগুলো একটু ছোটোখাটো বিষয়। আর মাঝে মাঝে দেখবে এটাও লাগতে পারে যে 0 ফ্যাক্টোরিয়াল সমান কত, তাই না? 0 ফ্যাক্টোরিয়াল সমান কত, এটা বের করতে হতে পারে। আচ্ছা, এটা একটু পরে দেখাচ্ছি, এখনই দেখাবো না, এটা একটা প্রুফ আছে, বাট একটু পরে এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? এই স্লাইডে এসে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এইবার চলো আমি পরের সেগমেন্টে চলে আসছি। একটু আগে আমরা কি বলছিলাম, আমার কাছে 5টা ভিন্ন ভিন্ন বস্তু ছিল, আমি 5টা স্থানেই তাদেরকে একবার করে নিয়ে সাজাইছি। বাট এবার খেয়াল করো কি হয়েছে, আমার কাছে জিনিস 5টা আছে, ঠিক আছে মানলাম, তাদেরকে থেকে ভিন্ন ভিন্ন জিনিস আছে 5টা, সেখান থেকে একবার করেই নিচ্ছি, ওকে। বাট আমি 3টা স্থান ফিল আপ করতেছি, এখন আর আমার কাছে 5টা স্থান নাই। বুঝছো? ধরো এই যে আগের মতো আমার কাছে আছে এ, দেন হচ্ছে বি, দেন হচ্ছে সি, ডি, এরপর ফাইনালি ই। এদের থেকে নিয়ে আমি 3 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করব। এখন আর 5 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করব না, আমার কাছে অপশন অ্যাভেলেবল 5টা লেটারই আছে, কিন্তু ওইখান থেকে আমি 5 অক্ষর বিশিষ্ট শব্দ নিব। তাহলে আমি কি করতে পারি দেখো, 3 অক্ষর বিশিষ্ট শব্দ নিব, এই একটা অপশন, না হয় এ একটা অপশন, না হয় এ একটা অপশন। তাহলে চলো শুরু করি। প্রথম যে অপশনটা বা প্রথম যে স্পেসটা, অপশন ভুল বলছি, তোমার 3টা লেটারের জায়গা, সো স্পেসগুলো বা খালি ঘরগুলো, এইখানে বলো তো তুমি কয় উপায়ে ফিল আপ করতে পারো? আমার কাছে 5টা অক্ষর আছে, সো আমি 5 উপায়ে ফিল আপ করতে পারি। যেই এটা শেষ করে ফেলছি, এই পরেরটায় গেলে আমি প্রথমে ধরো ডিকে ব্যবহার করে ফেলছি, তাহলে পরে কি আর ডিকে ব্যবহার করা যাবে না? কেন? প্রত্যেকটা তুমি একবার করে ব্যবহার করতেছো। সো পরেরটাতে তোমার কি করতে হবে, এখন অপশন আছে 4টা। যেই আবার এটা ফিল আপ করে ফেলছো, তারপরেরটায় যে অপশন থাকবে 3টা। এবং আমরা জানি এই প্রত্যেকটা একটা স্টেপ, আংশিক কাজ, তাহলে মোট কাজের ক্ষেত্রে কি হবে, এদের মধ্যে গুণ হবে 5 × 4 × 3। তাহলে দেখো এবার আর 5 থেকে 1 অবধি যায় নাই, 3-এ গিয়েই থেমে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমার উপায় সংখ্যা কি হয়েছে দেখো, 5 × 4 × 3। এই জায়গাটা একটু বোঝানোর জন্য ধরো আমরা একদম ক্লাসের শুরুতে যেটা শিখছিলাম ওইটা একটু ভেবে আসি। আমাদের কাছে ধরো এক্স ওয়াই জেড এই 3টা অক্ষর আছে, আমি বললাম এদের থেকে তুমি সবাইকে একবার করে ব্যবহার করবা, কিন্তু 2 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করবা। তখন তুমি কি করবা বলো তো? 2 অক্ষর বিশিষ্ট শব্দ মানে তুমি নিতে পারো হয় এক্স আর ওয়াই, এরপর তুমি বলতে পারো ওয়াই আর এক্স, কারণ এক্সচেঞ্জ করে দিলেও তো 2টা আলাদা শব্দ, ওকে। দেন বলতে পারো এক কাজ করি, এবার এক্স এর সাথে জেড কে নিই, তারপর আবার লেখা যায় জেড আর এক্স, এক্সচেঞ্জ করে দিলাম। এরপর বলো না এবার ওয়াই আর জেড কে নিই, এরপর আবার লেখা যায় জেড আর ওয়াই। দেখো এদের থেকেও তুমি টোটাল 3 দুগুণে 6টা উপায়ে ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে পারলো। আমরা এটাই এখানে করার চেষ্টা করছি, বুঝছো? যে তুমি
3টা অক্ষর নিচ্ছ বাট শব্দ তৈরি করতেছো 2 অক্ষরের, তখন এরকম 6টা অপশন হইতেছে। এটাকেও ফর্মুলা দিয়ে করো বা মাত্র আমরা যেটা শিখলাম সেটা দিয়ে করো। আমার কাছে অপশন কয়টা বলো তো? 2টা না? প্রত্যেক জায়গায় অপশন কয়টা করে? 2টা করে, কারণ তুমি 2 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করতেছো। তাহলে চলো ওইটা নিয়ে দেখি। তাহলে আমার কাছে অপশন অ্যাভেলেবল আছে 2টা, চলো বসাতে যাই। প্রথম যখন অপশন, প্রথম যে স্পেস এখানে বসাবো, আমার কাছে উপায় আছে 3টা, হয় এক্স, না হয় ওয়াই, না হয় জেড। যেই আমি প্রথম জায়গায় একটা অক্ষর বসায় ফেলছি, পরের স্টেপে গিয়ে বা পরের অংশে গিয়ে আমার কাছে আর অক্ষর অবশিষ্ট আছে 2টা। আমি এইটাকে ফিল আপ করতে পারি কিন্তু মাত্র 2 ভাবে। তাহলে আমরা কি শিখলাম? 2টা তো আংশিক কাজ, 2টা আংশিক কাজের মধ্যে কি হয়ে যাবে? গুণ না, 3 দুগুণে 6 না? দেখো এক্স্যাক্টলি আমরা করলাম, ম্যাথ করি নাই, মানে নিজেরা একদম বাংলা নিয়মে, এটাকে বলা যায় বাংলা নিয়মে, নিজে হাতে হাতে করলাম। অ্যাকচুয়ালি 6টা শব্দ গঠন করা গেছে এবং আমরা আমাদের কনসেপ্ট বা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সেখান দিয়ে 6টা শব্দ গঠন করা যাচ্ছে। আচ্ছা, এগুলো কিন্তু জিরো না, তোমরা আবার জিরো ভাইবো না, এগুলো এক একটা হচ্ছে লেটার যেটা তুমি বসাচ্ছ, হচ্ছে গোল না দিয়ে স্কোয়ার করা লাগতো। তাহলে বুঝতে পারলা কিনা যে কীভাবে করবো? আগের মতোই কিন্তু দেখো, এটা কি নতুন কিছু করলাম? আগে আরও অপশন থাকতো, তখন 3টা ব্যবহার করে ফেলার পর এরপর আর 2টা অপশন থাকে, এরপর একটা থাকে, বাট এখন আমি ফিল আপই করতেছি 3টা জায়গায়, তাহলে আমি এখানে থেমে গেলেই তো হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এটাকে যদি আমি একটু জেনারেল উপায়ে প্রকাশ করতে চাই, বা এই যে আমার ভ্যালু কি আছে বলো, 5 আর 3, এদের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমি কি লিখবো জানো? দেখো, আমি এটাকে ফোর্স করে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখবো। বলতো আমি কি ভুল করে ফেলছি? আমি 2 আর 1 ছিল না, সেটা অতিরিক্ত নিয়ে আসছি না? আমি আবার সেই 2 আর 1 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমার কি লেখা যাবে? দেখো, উপরে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত আছে, মানে সেটা হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, নিচে দেখো 2 থেকে শুরু করে 1 পর্যন্ত, মানে এটা 2 এর ফ্যাক্টোরিয়াল। এখনও মজার বিষয় আসে নাই। দেখো, 5 ফ্যাক্টোরিয়াল তো থাকলো, সমস্যা নাই, বাট 2 ফ্যাক্টোরিয়াল আসলে কি? 2 হচ্ছে 5 আর 3 এই দুইটার বিয়োগফল, তার ফ্যাক্টোরিয়াল। একটু খেয়াল করে দেখো আমি কি লিখছি, এটা বুঝতে পারলা কিনা। দেখো আমি এইভাবে কেন লিখলাম, দেখো তাহলে কি হবে? তুমি এইখানে ভ্যালু দেখছো 5, এখানে ভ্যালু দেখছো 3, ওই দুইটার মাধ্যমে তোমার আনসারটাকে প্রকাশ করতে পারলো। এতক্ষণ দেখো কি করতেছিলা, যখন তুমি সবগুলো অক্ষরই নিচ্ছিলা, তখন তুমি 5 দেখে আনসারে বলে দিচ্ছিলা 5 ফ্যাক্টোরিয়াল। আমরা তেমনই চাচ্ছি, যেই ভ্যালুটা বা যেই প্যারামিটারটা আমার থাকবে, সেটার মাধ্যমে আমি উত্তর দিব। এত বারবার করে আমি অপশন চিন্তা করব না। কই গেল? আমার সামনে তো আরো বড় বড় ম্যাথ থাকবে, আমি যদি এভাবে ম্যানুয়ালি ধরে ধরে করতে চাই অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট দেখবো, ও 5টা ভিন্ন ভিন্ন জিনিস, একবার করে নিছি 3টা স্থান, তাহলে দেখো ওই 5 আর 3 দিয়ে আমি উত্তরটাকে প্রকাশ করতেছি। এবং এইটাকে আরো সুন্দরভাবে প্রকাশ করে এইভাবে, দেখো 5p3, এইটা দিয়ে প্রকাশ করা হয়। এটাকে এভাবে পড়ে যে 5 পারমুটেটস 3, পারমুটেটস মানে বিন্যাস হচ্ছে 5টা থেকে। এটার মিনিংই কিন্তু এইটা, যে তুমি 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবার করে নিয়ে 3টা স্থানে সাজাচ্ছ। এবং 5p3কে তুমি কিভাবে ভেঙে লিখবা? উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেটরের সাহায্যেও করা যায়। দেখবা আমাদের ক্যালকুলেটর যদি তোমাদের আমি দেখাই, 5 দেন হচ্ছে p দেন হচ্ছে 3। আচ্ছা, আমি যদি একটু কাছে এনে বাটনটা দেখানোর চেষ্টা করি, ফোকাস হয়েছে। এই যে দেখো, এখানে হলুদ করে লেখা আছে NPR, দেখতে পাও কিনা? হলুদ করে লেখা আছে NPR। সো তোমরা শিফট চেপে দিয়ে এই পিটা আনতে পারো। 5 দেন শিফট চেপে দিয়ে p, তারপর হচ্ছে 3। ঠিক আছে? আমি যদি ক্যালকুলেটরে ইনপুট দিই, দেখো আমার চলে আসছে কিন্তু ভ্যালুটা 60। হচ্ছে আমি 5p3 ইনপুট দিছি, আমাদের ভ্যালু 60 চলে আসছে আউটপুটে। দেখা যাচ্ছে কি? এই যে এবার দেখা যাচ্ছে 60 চলে আসছে। অলরাইট, দেখো এখানেও তুমি যদি গুণটা করো, 4 5 20, 3 20 কিন্তু 60। বুঝতে পারলা? তাহলে এখন থেকে আমরা আর কষ্ট করে এরকম 5 4 3-এ ভাঙবো না, আমরা ডিরেক্টলি সেটাকে লিখবো যে 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে 3টা বস্তুকে নিয়ে আমি 3টা স্থানে সাজাইছি। 5টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে আমি সাজাইছি। 5টা থেকে কি তুমি সবাইকে নিতে পারবা? যে কোনো 3টা নিতে পারছো। তো এইটাই ওইটার মিনিং, যে 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে একবার করে নিয়ে আমি 3টা বস্তুকে সাজাইছি। সেটাকে এইভাবে লেখে 5 পারমুটেটস 3। এটাকে আরো জেনারেল উপায়ে কিভাবে লেখা যাবে দেখো, যদি আমি nটা বস্তু থেকে নিয়ে 8টা স্থানে সাজাই, তখন সেটাকে লেখা যাবে এরকম NPR, যার মিনিং হচ্ছে দেখো, উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। বুঝছো? দেখো এখানে কি ছিল, উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। এই কারণেই এখানে এরকম লেখা গেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার মিনিংই হচ্ছে এইটা। দেখো পরের স্লাইডে লেখা আছে যে তোমার n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস বা বস্তু আছে, সেখান থেকে তুমি একবার করে r সংখ্যক জিনিস নিচ্ছ বা নিয়ে সাজাচ্ছ। এটার মিনিংই হচ্ছে NPR। বুঝছো? এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, যে আর কিন্তু n এর চেয়ে ছোট বা সমান হতে পারে। ছোট বা সমান হতে পারে, বড় হবে না। বড় হইলে তো দেখো নেগেটিভ চলে আসবে, বড় হইলে এখানে নিচে নেগেটিভ চলে আসবে। আর নেগেটিভ ফ্যাক্টোরিয়াল আসলে সংজ্ঞায়িত না।
বুঝতে পারছো? তাহলে এখন থেকে এই NPR দেখলেই মাথায় চলে আসবে আমি 5টা বস্তু নিছি, 5টা বস্তু থেকে 3টা বস্তু আমি সিলেক্ট করছি, মানে আমার কাছে অপশন আছে 5টা বস্তু, 5টা বস্তু থেকে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, কিন্তু একবার করে আমি 3টা বস্তু সিলেক্ট করছি, নিয়ে তাদেরকে সাজাইছি, সাজালে তাদের মধ্যে যে বিন্যাস সংখ্যা সেটাই হচ্ছে NPR, বা এক্ষেত্রে আমাদের 5p3। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। এইটাকে ব্যবহার করি তুমি চাইলে ওই যে একটু আগে আমি বললাম না জিরো ফ্যাক্টোরিয়ালের কথা, ওইটা বের করে ফেলতে পারো। কীরকম দেখো, এই যে ফ্যাক্টোরিয়ালের স্লাইডটা এখান থেকে দেখো। আচ্ছা, জিরো ফ্যাক্টোরিয়ালের আগে আরেকটা বিষয় একটু রিলেট করে আসি, আরেকটা বিষয় একটু রিলেট করাটা বেটার হবে। যেমন আমরা এই যে সূত্রটা খাটালাম NPR, এটা কি আমাদের আজকের ক্লাসে দেখা প্রথম যে কেসটা সেখানে খাটবে না? মানে আমি বলতেছি যখন তুমি 5টা বস্তু থেকে 5টা বস্তুকে নিয়েই বিন্যাস করছো, এই যে n ফ্যাক্টোরিয়াল আসছিল, এই ক্ষেত্রে খাটবে না? অবশ্যই খাটবে। দেখো তুমি nটা বস্তু থেকে nটা স্থানেই নিয়ে সাজাচ্ছ, মানে nটা বস্তু থেকে nটা বস্তুকে সিলেক্ট করতেছো, তার মানে এটা অ্যাকচুয়ালি NPN, তাই না? ফর্মুলা কি ছিল বলো? উপরে হবে n এর ফ্যাক্টোরিয়াল, এই যে এইটা, নিচে হবে ওই দুইটার বিয়োগফল n মাইনাস n এর ফ্যাক্টোরিয়াল। তাইলে দেখো আলটিমেটলি কি থাকবে, উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। আমি একটু পরে প্রুফ করে দেখাবো যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, বুঝছো? সো আমার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস চলে আসতেছে n ফ্যাক্টোরিয়াল। এটাকেই দেখো এতক্ষণ আমি সরাসরি বলে দিছিলাম, বা আমরা ম্যাথমেটিক্যালি করে দেখছিলাম যে টোটাল অপশন সংখ্যা এরকম 5 ফ্যাক্টোরিয়াল চলে আসে বা n ফ্যাক্টোরিয়াল চলে আসে, বাট এখন আমরা যে জেনারেল সূত্রটা দাঁড় করাইলাম তার মাধ্যমেও কিন্তু আসা হচ্ছে। তাহলে এইটার মিনিং কি? আমার কাছে n সংখ্যক বস্তু আছে, তার থেকে যে সংখ্যক বস্তু আমি সিলেক্ট করে নিয়ে সাজাচ্ছি। তাহলে এই কারণেই কিন্তু আমি বলছিলাম আর n এর চেয়ে বড় হবে না। দেখো এই জায়গায় লেখা ছিল যে আর n এর চেয়ে বড় হবে না। কেন? তুমি যখন NPR বলতেছো, আবার বলো এটার মিনিং কি, বোঝা খুবই গুরুত্বপূর্ণ। মিনিং হচ্ছে nটি ভিন্ন ভিন্ন বস্তু থেকে rটি বস্তু নিয়ে একবার করে নিচ্ছ, নিয়ে সাজাচ্ছ, তাহলে যতগুলা বিন্যাস তৈরি করতে পারতেছো, রাইট? সো তোমার কাছে বস্তু আছে nটা, তুমি কি যতগুলা বস্তু আছে তার থেকে বেশি বস্তু নিতে পারবা? তার থেকে বেশি বস্তু নিয়ে বেশি স্থানে সাজাইতে পারবা একবার করে ব্যবহার করে? অবশ্যই না, বাট সমান হতে পারে। এই জন্য আর n এর সমান বা n এর থেকে কিন্তু ছোট হবে। বুঝতে পারছি? তাহলে আরেকবার বলতেছি, এইটার মিনিং হচ্ছে nটি ভিন্ন ভিন্ন বস্তু থেকে একবার করে rটি বস্তু নিয়ে সাজানো বিভিন্ন ক্রমে, সাজালে যতগুলো বিন্যাস হয় সেই বিন্যাস সংখ্যা। ঠিক আছে, তো চলো আমরা ওই 0 ফ্যাক্টোরিয়ালের বিষয়টা দেখি, যে 0 ফ্যাক্টোরিয়াল মানে যে 1, সেটা একটু দেখে আসি। আমাদের ফ্যাক্টোরিয়ালের স্লাইডটা কই? এই যে এইখানে। তো আমরা মাত্র বললাম, আমি যদি তোমাকে বলি NPN, এইটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল। কেন? তুমি nটি ভিন্ন ভিন্ন বস্তু থেকে nটি বস্তু নিয়েই সাজাচ্ছ, সবগুলা বস্তুকে নিয়েই সাজাচ্ছ, তখন দেখলাম না বিন্যাস সংখ্যা কয়টা? n ফ্যাক্টোরিয়াল, রাইট? সো এখন আসো ফর্মুলায় ভাঙি। এটার মিনিং কি? উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n মাইনাস n এর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো ফাইনালি কি থাকতেছে? উপরে থাকতেছে n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকতেছে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। তো তুমি দেখতেই পাচ্ছো 0 ফ্যাক্টোরিয়ালকে ওই পাশে নাও, 0 ফ্যাক্টোরিয়ালকে উপরে নাও, তাহলে দেখবা এটা সমান আসবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 1। আলটিমেটলি প্রুফটা জানো আর না জানো, এই ভ্যালুটা মনে রাখতে হবে, বিভিন্ন জায়গায় কাজে লেগে যায় যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কিন্তু 1, 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1, 0 ফ্যাক্টোরিয়াল মানেও 1। এখন দেখো এটা তো ম্যাথমেটিক্যালি দেখলাম, এটার মিনিংটা কি? 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 0p0, অর্থাৎ তুমি শূন্যটা বস্তু নিয়ে শূন্যভাবে সাজাচ্ছ, শূন্যটা বস্তু থেকে শূন্যটা বস্তু নিয়ে সাজাচ্ছ, মানে কি কিছু করতেছো? কিছুই করতেছো না, এটাই কিন্তু একটা ঘটনা। দেখো কাউন্টিংয়ে অনেকে এই জিনিসটা ভুল করে, খুবই সূক্ষ্ম একটা বিষয়, বোঝার চেষ্টা করো। তুমি যখন কোনো কিছু যোগ বিয়োগ করতেছো বা কোনো ভ্যালু বের করতেছো, ভ্যালুর ক্ষেত্রে শূন্য মানে শূন্য, বাট কাউন্টিংয়ে কোনো কিছু ঘটেনি বা একদম ব্ল্যাঙ্ক বা নাল বা কোনো কিছু নেই, শূন্য মানেও সেটা একটা আউটপুট, একটা রেজাল্ট, তাই না? তোমার কয়টা রেজাল্ট আসছে যে কোনো কিছু সাজানো যায় নাই বা মিথ্যা, এটাও কিন্তু একটা উপায়, এটাও কিন্তু একটা কাউন্ট। এই কারণে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। একটু চিন্তা করে দেখো যে তুমি কয়টা কাজ করছো, কোনো কাজ করো নাই, এটাই একটা কাউন্ট। যে কিছু করো নাই, এটাই একটা প্রবাবল ফলাফল, এই একটা ফলাফলই সেখানে আছে। বুঝতে পারছো? সো ম্যাথমেটিক্যালি তো দেখলাম, বাট অ্যাকচুয়াল যে থিঙ্কিংটা ওইটা করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে যারা এতক্ষণ অবধি এই জিনিসগুলো বুঝতে পারছো, আমরা এখন কিছু ম্যাথে চলে যাব, তাহলে দেখবা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলা, আমাদের ইংরেজি বর্ণমালা হতে প্রত্যেকবার 5টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে। তাহলে দেখো তো কি বললো, তোমার ইংরেজি বর্ণ কয়টা টোটাল? বুড়ো হয়ে গেছি তো ভুলে গেছি, 26টা না ইংরেজি বর্ণমালা? তাহলে তোমার কাছে ইংরেজি বর্ণমালা আছে হচ্ছে টোটাল 26টি। সেখান থেকে তুমি কয়টা বর্ণ নিতেছো বলো? 5টা বর্ণ।
তাহলে 26টি বর্ণ থেকে ভিন্ন ভিন্ন 5টা বর্ণ নিয়ে তুমি সাজাবা, সাজিয়ে বিভিন্ন শব্দ গঠন করবা। তাহলে কত উপায় শব্দ গঠন করতে পারবা? এটাই তো পড়ে আসলাম যে 26টি থেকে আমি 5টা নিব, মানে 26p5। জাস্ট এতটুকুই। ক্যালকুলেটরে দিতে পারো অথবা নিজে একটু ভাঙায় দেখাই দিতে পারো। এটার মিনিং হচ্ছে উপরে 26-এর ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে 26 - 5-এর ফ্যাক্টোরিয়াল। বুঝছো? মানে ফাইনালি দাঁড়াবে 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 21 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো একটা ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে ভাঙা শিখছি বলো তো? 26, 25, দেন 24, এক এক করে কমতেছে, 23, 22, 21। আমি 21-এ থেমে যেতে চাই, থেমে গেলে আমি বলছিলাম ওইখানে আবার ফ্যাক্টোরিয়াল সাইন দিয়ে দাও। এত ডিভাইডেড বাই 21-এর ফ্যাক্টোরিয়াল তো ছিলই। তাইলে দেখো এখন কিন্তু আমাদের এই দুইটা জিনিস ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে গেলে ফাইনালি দাঁড়াচ্ছে দেখো 26, 25, 24, 23, 22 গুণ করলে যা চলে আসে। এটা কেন এত ভেঙে ভেঙে দেখাইলাম? আসলে আমাদের ম্যাথটা তো শুধু এতটুকুই, এইটুকু করতে পারলেই ম্যাথ শেষ। এরপরে তো ক্যালকুলেটর দিয়ে ওটা করতেই পারবা। এটা কেন দেখালাম? এই যে সামথিং পি সামথিং বা এনপিআর এর ভ্যালু বের করার, ছোট ছোট এনপিআর এর ভ্যালু বের করার খুব সুন্দর একটা টেকনিক আছে। দেখো আমি যদি তোমাকে বলি, আমাদের কি স্লাইড আর খালি আছে? হ্যাঁ, এখানে খালি আছে। আমি যদি তোমাকে বলি যে আমাকে 5p3 বের করে দাও, তোমার এত ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না। তুমি কি করবা জানো? তুমি 3টা বস্তু নিচ্ছ না, মানে টোটাল 3টা কাউন্ট আসবে না টোটাল। তুমি করবা কি, 5 থেকে শুরু করবা, কয়বার গুণ করবা? 3টা সংখ্যা অবধি গুণ করবা, 5, 4, 3। আচ্ছা, এখানে 3 3 মিলে গেছে, অনেকে কনফিউজড হতে পারো। ধরো আমি বললাম 12p3, এটার মিনিং কি? 12 থেকে শুরু করবা, গুণ করতে থাকো এক কমায়, কয়টা নিবা? 3টা নিবা। এই দেখো কাউন্টটা হচ্ছে 3, কাউন্টটা হচ্ছে 3। কারণ ওই যে 3টা অপশন থাকে, প্লেস থাকে, সেখানে তুমি ফিল আপ করো। প্রথমটায় 12টা, তারপরে 11টা, তারপরে 10টা। সো মাঝে মাঝে ওই বড় ফর্মুলাটা না করে, এই যে এই ফর্মুলা না করে মাঝে মাঝে আমরা এইভাবে উত্তরগুলো বের করে ফেলতে পারি। বুঝছো? স্যার আরেকটা ফাইনালি বলি, আমি যদি বলি তোমাকে 10p4, কি করবা? 10 থেকে শুরু হবে, কমতে থাকবে, কয়টা সংখ্যা নিবা? 4টা, 9, 8, 7। একই জিনিস কতভাবে চিন্তা করা যায়, কতভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার কাছে প্রবাবল অপশন ছিল 26টা, 26টা থেকে তুমি 5টা বর্ণ নিয়ে শব্দ গঠন করছো। তাহলে টোটাল উপায় কত? এটার মিনিংই হচ্ছে এইটাই, যে 26টা বর্ণ থেকে 5টা বর্ণ সিলেক্ট করে বিভিন্নভাবে সাজিয়ে আমি বিন্যাস করছি, শব্দ গঠন করছি। সেটাই হচ্ছে 26 পারমুটেটস 5। ক্লিয়ার? ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করি। দেখো তো কি বলা, ইকুয়েশন শব্দটির সবগুলি বর্ণ একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলি সাজানো যায়। মানে একটা শব্দ তো আছে ইকুয়েশন, দেখো কোনো রিপিটেশন কিন্তু নাই, প্রত্যেকে আইডেন্টিক্যাল, ই কিউ এ ইউ টি আই ও এন, সবাই আলাদা আলাদা। এদের সবাইকেই আমি নিব, নিয়ে টোটাল কতভাবে আরও সাজায় মোট কতগুলো শব্দ গঠন করতে পারবো। দেখো তো এখানে আমাদের লেটার কয়টা আছে? লেটার আছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। মানে তুমি 8টা অক্ষর থেকে 8টাকে নিয়েই শব্দ গঠন করতেছো। মানে কি এইরকম না, 8টা থেকে 8টাই নিচ্ছি, 8p8, আর এটার মানেই কিন্তু 8 ফ্যাক্টোরিয়াল, একদম ক্লাসের শুরুতে শিখছি। সো দেখো জাস্ট কি বলছিলাম, যে বিন্যাস সমাবেশে দেখবা আনসারগুলো জাস্ট এক লাইনে হবে, যদি এগুলো এমসিকিউতে আসবে, মানে রিটেনে আরও কয়েক স্টেপের ম্যাথ আছে, তবুও মানে খুবই অল্প লিখতে হবে। বুঝছো? খুবই মানে কম স্টেপ। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। কি বলা, প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করব। দেখো প্রত্যেকে আলাদা, 2, 3, 5, 7, 8, 9। আমরা এখন যে কেসগুলো পড়তেছি বা শুরু থেকে যা যা দেখলাম সব কিন্তু ভিন্ন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বারবার বলা ছিল যে এনটি ভিন্ন ভিন্ন বস্তু থেকে একবার করে আরটি বস্তু সিলেক্ট করে বা আরটি বস্তু নিয়ে যতভাবে সাজানো যায় বা বিন্যাস করা যায় সেটাই হচ্ছে এনপিআর, রাইট? তো দেখো আমাদের অঙ্ক কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। এই 6টা অঙ্ক থেকে তুমি টোটাল 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করা যাবে? বোঝাই যাচ্ছে আমাদের ফর্মুলা যেটা ছিল, যে আমার অপশন আছে 6টা, 6টা থেকে আমি 3টাকে নিয়ে শব্দ গঠন করতেছি, তাহলে 6p3। এবং এটাকে সহজে লেখা যায় 6, 5, 4। কেন? আমার 3টা লিখতে হবে, তাই এইখানে দেখো টোটাল 3টা সংখ্যা নিছি। বুঝতে পারছো? সো খুবই সিম্পল কিন্তু এই ম্যাথগুলো, জাস্ট এক লাইনে উত্তর। এইটা দেখো তো কি বল, কতগুলি অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলি অক্ষরকে নিয়ে, মানে ধরো একটা শব্দ আছে, বললাম 1, 2, 3, এরকম করে করে সেখানে n সংখ্যক অক্ষর আছে, তাদের সবাইকে তুমি নিচ্ছ, মানে nটা অক্ষর থেকে সবাইকেই নিয়ে বিভিন্নভাবে সাজাচ্ছ। তাহলে কতগুলো উপায় আছে বলো তো? অবভিয়াসলি nটা থেকে nটাই নিলে npn সংখ্যক উপায় না। এইটা মানে আবার কি ছিল বলো? n এর ফ্যাক্টোরিয়াল না? এই n ফ্যাক্টোরিয়ালের ভ্যালুই দেওয়া
120। তোমরা কি জানো সাধারণত ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করা খুবই মানে ক্রিটিক্যাল, মানে তুমি চাইলেই ইকুয়েশন সলভ করে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করে ফেলবা, এটা সম্ভব না। তবে এই ক্ষেত্রে সম্ভব, কারণ কি ওরা একদম কাটায় কাটায় 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু দিয়ে দিছে, বুঝছো? n ফ্যাক্টোরিয়াল সমান 120 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে আমাদের যে শব্দটা ছিল সেখানে টোটাল 5টা অক্ষর ছিল, 5 অক্ষর বিশিষ্ট শব্দ নিয়ে আমরা কাজ করতেছিলাম, যেখান থেকে n এর ভ্যালু 5 চলে আসলো। 5টা অক্ষর থেকে 5টাকেই নিয়ে আমি বিভিন্নভাবে আরও সাজাইলাম বা শব্দ গঠন করলাম। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। কি বলা? আচ্ছা, এখন ফাইনালি আমরা যে দুটা ম্যাথ দেখবো এগুলার আমাদের মানে ওই শব্দ গঠন, সংখ্যা গঠন ওই টাইপের না, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল বা পারমুটেটস যে বিষয়টা আমরা দেখলাম সেটাকে অ্যাপ্লাই করে কিছু ইকুয়েশন সলভিং, বুঝছো? এগুলো ছোট ছোট কিছু ম্যাথ আছে। যেমন দেখো তোমাকে কি বলা, 4 গুণ এত সমান 5 গুণ এত, এখান থেকে n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি দেখো শুরু করতেছি। কি দেওয়া আছে? 4 ইন্টু np3, এটা হচ্ছে দেওয়া আছে, সমান 5 ইন্টু n মাইনাস 1 p3। অলরাইট, আমি দেখো এটাকে কি লিখতে পারি, ফর্মুলা অ্যাপ্লাই করব। 4 ইন্টু বলতো np3 মানে কি, উপরে হচ্ছে n এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল, মনে আছে? ওকে, ইকুয়ালস টু ওই পক্ষে কি থাকে বলো, 5 ইন্টু উপরে হচ্ছে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, নিচে দেখো কেয়ারফুলি, প্রথমে লিখলাম n মাইনাস 1, যেমন প্রথমে লিখছিলাম কি n, তার থেকে 3 বিয়োগ গেছে, একইভাবে এইখান থেকে 3 বিয়োগ যাবে, এত এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো পরের লাইনে কি দাঁড়াচ্ছে, 4 গুণ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল, এটা তো আগের মতোই। ওই পক্ষে থাকতেছে আমাদের 5 গুণ n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকতেছে n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল। মনে রাখবা এই টাইপের ইকুয়েশন থেকে যদি n এর মান বের করে আনতে হয় আমাদের ফ্যাক্টোরিয়ালকে ভ্যানিশ করতে হবে বা ফ্যাক্টোরিয়ালকে সরাতে হবে, এবং এটার সবথেকে সহজ উপায় হচ্ছে একটা ফ্যাক্টোরিয়ালকে ছোট বড় ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করা। মানে তুমি চাইলেই কিন্তু এই n ফ্যাক্টোরিয়ালটাকে ছোট করতে পারো, ছোট করে n মাইনাস 1 এর সাথে কম্বিনেশন করাতে পারো বা n মাইনাস 1 এর মতো করে ভাঙতে পারো। একইভাবে n মাইনাস 3 n মাইনাস 4 এ ভাঙতে পারে। কীরকম দেখো, আমরা কি শিখছিলাম, তুমি চাইলে এই যে আরেকটু দেখায় আসি, মনে করে আসি, যে তোমার n ফ্যাক্টোরিয়াল সমান, তুমি চাইলে n ইন্টু 1 কমায় দাও n মাইনাস 1, এখানে যদি থেমে যাও, দেখতে সুন্দর হয়নি, n মাইনাস 1 এখানে থেমে গেলে পরেরটার আবার ফ্যাক্টোরিয়াল দিতে হবে। এই যে এইভাবে প্রকাশ করা যায়, সেটা কি দেখো আমি ব্যবহার করব। কি লিখবো, 4 তো 4 এর মতো ছিলই, ইন্টু n ফ্যাক্টোরিয়ালকে লিখতেছি আমি n ইন্টু পরেরটায় গেলাম 1 কমে গেছে n মাইনাস 1, থেমে গেছি কারণ কি এই ফ্যাক্টোরিয়াল আর এই ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করা যাবে, বুঝছো? একইভাবে n মাইনাস 3 কে রাখলাম দেখো, ইন্টু এর থেকে 1 কমাও, n মাইনাস 3 থেকে 1 কম মানে n মাইনাস 4, এখানে থেমে গেছি মানে এটার আবার ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও। এত সমান ওই পক্ষে কি আছে, 5 ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, আর আমাদের n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল তো ছিলই, n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল তো ছিলই। এখন জাস্ট দেখো কি কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটা, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল কাটা। এখন দেখো ক্লাস 6 7 এর একটা সমীকরণ সমাধানের ম্যাথ হয়ে গেছে, আর আমরা বিন্যাস সমাবেশে নেই। তাহলে এখন জাস্ট কি করব, সিম্পলি আমাদের আছে কত, 4 ইন্টু n, 4n ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে n মাইনাস 3, ওই পক্ষে আছে হচ্ছে সব কেটে গেছে শুধু 5, তাহলে জাস্ট আর গুণন করে দাও, আর গুণন করলে থাকবে 4n সমান 5n মাইনাস 15, সো আলটিমেটলি তোমার n ইকুয়ালস টু 15 চলে আসবে। তোমরা একটু ক্যালকুলেশনটা নিজেরা দেখে নিও, বুঝছো? আমি আর ক্যালকুলেশনে অতটা জোর দেই নেই, তোমরা একটু নিজেরা মিলাই নিও। এই এটা ওই পাশে গেলে হচ্ছে n, 15 এই পাশে আসলো, সো ফাইনালি আমাদের n এর ভ্যালু শেষ। সেখানে লার্নিংটা কি, তোমার একটা বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করা, যাতে তাদেরকে ক্যান্সেল আউট করা যায়, কাটাকাটি করা যায়। বুঝতে পারলাম? আরেকটা ম্যাথ দেখবো আমরা আজকের ক্লাসে, বেশি লম্বা করব না। দেখো কি বলা আছে, এটা কিন্তু অনুপাত, বুঝছো? রেশিও দেওয়া, এত ইস টু এত সমান 5:2, মানে এরকম লেখা যে 2n প্লাস 1 p n প্লাস 1, অনুপাত মানে কি ভগ্নাংশ, এত ডিভাইডেড বাই 2n পারমুটেটস n প্লাস 2, n প্লাস 2, এইটা সমান হচ্ছে 5/2, বুঝছো? এই যে এরকম দাও। তো আগে ফর্মুলায় ভাঙো, বলো এটা ফর্মুলা কি হবে, 2n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এই দেন নিচে যেটা থাকে 2n প্লাস 1 আগে নিতে হয়, বিয়োগ হয় নিচেরটা, 2n প্লাস 1, এটা কিন্তু ফর্মুলা করতেছি জাস্ট, মাইনাস হয় এই যে n প্লাস 1, মানে এটা হয়ে যাবে মাইনাস n মাইনাস 1, এত এর কি বলো, ফ্যাক্টোরিয়াল। এটা তো গেল কেবল লবটা, এখনো হর বাকি, প্লাস আবার হর নেই, হরে কি আসবে, 2n এর ফ্যাক্টোরিয়াল, ওকে
2n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n থেকে এটা বিয়োগ মানে 2n মাইনাস n মাইনাস 2 এইটার ফ্যাক্টোরিয়াল। বুঝছো? এই পুরো রাশিটার ভ্যালু হচ্ছে কত? 5/2 এর সমান। তো আমরা একটু ভগ্নাংশটাকে উল্টে দিব সরল করে। আমি ওই পাশে স্পেস নিয়ে নিচ্ছি। দেখো কি বলা যায় এখানে, তোমার উপরে থাকতেছে হচ্ছে 2n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, 2n প্লাস 1 এটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে দেখো কি থাকে, 2n থেকে n চলে গেলে n প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, মানে নিচে একটা n এর ফ্যাক্টোরিয়াল থাকে। আর এটা উপরে গিয়ে উল্টিয়ে দিব, মানে 2n ফ্যাক্টোরিয়াল চলে আসবে নিচে। এই যে 2n ফ্যাক্টোরিয়াল চলে আসলো নিচে। আর 2n থেকে n চলে গেলে হয়ে যাবে কিন্তু n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। সো এটাকে আবার লেখা যাবে, ঠিক লিখছি কি দেখো, 2n থেকে n চলে গেলে n মাইনাস 2, হ্যাঁ n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। এটা সমান হচ্ছে 5/2। তো ঠিক যেইভাবে আমরা আগের ম্যাথে করছিলাম যে বড় ফ্যাক্টোরিয়ালগুলোকে ছোট ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করা, সেটাই করব। বলো তো 2n প্লাস 1 কি 2n এর চেয়ে বড় না? এখান থেকে 1 কমলেই তো 2n এ চলে আসবে। তো আমরা ওকে ভাঙবো, আবার n কে ভাঙতে ভাঙতেই কিন্তু n মাইনাস 2 তে যাওয়া যাবে। সো এ কে ভাঙবো, অলওয়েজ বড়টাকে ভাঙতে হয়, ছোটটাকে কিন্তু না। তাহলে এখানে আমরা কি করতে পারি, সিম্পলি 2n প্লাস 1 লিখলাম এই ইনটু 1 কমায় দাও, 2n প্লাস 1 থেকে 1 কমলে হলো 2n, এখানেই থেমে যাব এর ফ্যাক্টোরিয়াল দিয়ে। কেন? এই যে 2n কাটাকাটি যাবে, ডিভাইডেড বাই n নিয়ে শুরু করো, কমায় দাও n মাইনাস 1, থামবো না, আমাদের n মাইনাস 2 লাগবে, আরও কমাও, 1 কমাইলে n মাইনাস 2, এইবার এর ফ্যাক্টোরিয়ালে থেমে গেল, ইনটু এইদিকে তো ছিলই n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n এর ফ্যাক্টোরিয়াল। এটার ক্যালকুলেশনটা কিন্তু একটু ট্রিকি আছে, বুঝছো? কেয়ারফুলি কইরো, ভুল যেন না হয়। মিডল স্টেপগুলা একটু ভালো মতো করবা, নাহলে একবার ভুল চলে গেলে পরে যতই আর কি আগাও, এটা তো ভুলই হয়ে গেল। সো ফাইনালি দেখো আমরা কাটাকাটি করতে পারি, এইটা আর এটা ক্যান্সেল আউট হয়, এইটা আর এটা ক্যান্সেল আউট হয়। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, এখানে দ্বিঘাত সমীকরণ চলে আসবে অ্যাকচুয়ালি। উপরে আর গুণন করে দাও, 2 এর সাথে এই জিনিসটা গুণ, সো হয়ে যাবে 4n প্লাস 1, 4n প্লাস 2, সরি 2 দিয়ে গুণ হলে 4n প্লাস 2, আর এটা গুণ হবে 5 দ্বারা। তাহলে এত সমান 5n স্কোয়ার, আবার মাইনাস n তো, সো মাইনাস 5n। এই তো তুমি যদি সব এক পক্ষে নিয়ে আসো, এরকম দাঁড়াবে 5n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো আমি একটু ক্যালকুলেটর দিয়ে এই ইকুয়েশনটা সলভ করে ফেলতেছি, তোমরা একটু করে ফেলো। সো আমি ক্যালকুলেটর থেকে পলিনোমিয়াল ডিগ্রি 2, আমাদের এখানে 5 মাইনাস 9 আর হচ্ছে মাইনাস 2, ফাইনালি উত্তর চলে আসতেছে হচ্ছে n এর ভ্যালু 2 আর মাইনাস 1/5। আমাকে বলো তো দুইটা উত্তর হবে কিনা? দুইটা মোটেও উত্তর হবে না ভাইয়া। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কখনোই ফ্র্যাকশন ভ্যালু পসিবল না, অর্থাৎ এবং নেগেটিভ ভ্যালু তো পসিবল নাই। ফ্র্যাকশন এবং নেগেটিভ ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ডিফাইন্ড না, সেখানে শুধুমাত্র n এর ভ্যালু 2 যেটা, ওইটা গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছো? কারণ দেখো এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল ছিল, এই যে, বুঝছো? যদিও এখানে হাফ থাকলে আবার 2n কাটাকাটি চলে যাইতো, সো হাফ থাকলে গ্রহণযোগ্য হয়ে যাইতো। তাকায় দেখো, কারণ হাফ বসালে হাফ আর 2 কাটাকাটি চলে যেত, বুঝো নি? এই আর কি। ঠিক আছে, এমনিতে মাইনাসটা নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফাইনাল আনসার। দুইটা আমরা ইকুয়েশন সলভিংয়ের ম্যাথ করলাম, যেখানে জাস্ট বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়ালে ভাঙতে হয়। এই যে ভাঙলাম, প্রথমে তো ফর্মুলা অ্যাপ্লাই, দেখো পারমুটেটসের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করলাম, সরল করে নিয়ে বড় ফ্যাক্টোরিয়াল দুইটাকে ভাঙলাম। এটা তোমার বুঝতে হবে কোনটাকে ভাঙবা, বড়গুলোকে ভেঙে ছোটটার মতো করতে হবে। দেখো এখানে কিন্তু আমি একবার ভাঙছি, 1 কমায় থেমে গেছি, কিন্তু এখানে দুইবার গেছি, n থেকে n-1 n-2। কেন? কারণ আমি এই n-2 এর সাথে কাটাকাটি করবো। বুঝছো? প্রশ্ন দেখে, তোমার ম্যাথ দেখে আগাতে হবে, মুখস্থের কিছু না। দেন তো নর্মাল ইকুয়েশন সলভিং। বুঝতে পারলাম। সো এই ছিল মোটামুটি আমাদের পর্ব 1। এখানে পুরো একটা প্রাথমিক আইডিয়া হয়েছে, আমাদের জাস্ট ফ্যাক্টোরিয়ালের যে বেসিক আইডিয়াগুলো সেটা একটু থাকতে হবে। আর এই মিনিংটা যেন মাথার মধ্যে একদম ঢুকে যায় যে NPR এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে NT ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রত্যেককে একবার করে ব্যবহার করে আরটি বস্তু সিলেক্ট করা, এবং সেই আরটি বস্তুকে নিয়ে বিভিন্নভাবে সাজানো হলে যেই যতগুলো বিন্যাস তুমি পাচ্ছ, মোট যতগুলো বিন্যাস পাচ্ছ। বুঝতে পারছো? ঠিক আছে, দেখা যায় যখন আমরা এনটা বস্তু থেকে এনটাই নিয়ে সাজাই ফেলি, NPN, তখন এর ভ্যালু কিন্তু আবার হয়ে যায় n ফ্যাক্টোরিয়ালের সমান। বুঝছো? এটাও দেখছি। সো আজকের ক্লাসের এই আইডিয়াগুলো এবং যে কয়েকটা ম্যাথ আমরা দেখছি, এগুলো একটু প্র্যাকটিস করে ফেলো নিজেরা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে পুরো চ্যাপ্টারটায় ঢুকে যাব, এটা জাস্ট আমাদের ইন্ট্রোডাকশন হলো। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।